এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর আমার ল্যাপটপ কেন খোলা? ওমা, আপনি কখন এলেন? আমি তো ভাবলাম ল্যাপটপটা বোধহয় একা একা বোর হচ্ছে, তাই একটু সঙ্গ দিচ্ছিলাম। বেচারা সারাদিন শুধু কাজের হিসাব দেখে, একটু কার্টুন বা মুভি না দেখলে মনও খারাপ করে না। ল্যাপটপ বোর হচ্ছে না, তুমি বোর হচ্ছ। আর আমার ফাইলে হাত দিয়েছো কেন? জানো এগুলো কত ইম্পর্টেন্ট? আমার অফিসের পুরো মাসের প্রজেক্ট ডিটেলস ওখানে আছে। একটু এদিক সেদিক হলে কি হবে জানো? ইস, আপনার সব কিছুই ইম্পর্টেন্ট। ফাইল ইম্পর্টেন্ট, ল্যাপটপ ইম্পর্টেন্ট, অফিস ইম্পর্টেন্ট, শুধু এই বাড়িতে আসা মেহমানদের কোনো দাম নেই, তাই না? আমরা যে 3 দিন হলো এসেছি, আপনি একবারের জন্য জিজ্ঞেস করেছেন তুলি তোমার কি কিছু লাগবে? মেহমান যদি মেহমানের মতো থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু মেহমান যদি চোরের মতো ল্যাপটপে গেম খেলার চেষ্টা করে তখন সমস্যা। আর তাছাড়া মেহমানদারি করার জন্য বাড়িতে মা আছেন, ভাবি আছেন। আমার কাজ মেহমানদারি করা না। আমি চোর? আপনি আমাকে চোর বললেন দুলা ভাই? দাঁড়ান, আমি এক্ষুনি আপুকে গিয়ে বলছি আপনি আমাকে অপমান করেছেন। আমি আর এই বাড়িতে থাকবো না। তুলি কথাগুলো বলে রাগে গাল ফুলিয়ে পা দাপাতে দাপাতে দরজার দিকে এগোলো। আরাফ দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে নিয়ে সে আর পারছে না। বড় ভাবির বোন হিসেবে তুলি এই বাড়িতে প্রায়ই আসে, কিন্তু এবারের আশাটা একটু অন্যরকম। তুলির কলেজ ছুটি, তাই সে লম্বা সময়ের জন্য এসেছে। আর এসে আরাফের শান্ত জীবনটাকে ঘূর্ণিঝড়ের মতো এলোমেলো করে দিচ্ছে। আরাফ দেখলো তুলি সত্যিই দরজার দিকে যাচ্ছে অভিযোগ করতে। সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজার সামনে পথ আটকে দাঁড়ালো। খবরদার, ভাবিকে ডাকবে না, আর আমাকে দুলাভাই ডাকবে না। কতবার বলেছি আমি তোমার আপন দুলাভাই না, আমি তোমার দুলাভাইয়ের ভাই। মানে আমাকে নাম ধরে বা ভাইয়া ডাকতে পারো, কিন্তু দুলাভাই ডাকবে না। ওটা শুনলে নিজেকে বুড়ো মনে হয়। মোটেই না, আপনি আমার দুলা ভাইয়ের ভাই, মানে আপনিও এক প্রকার দুলা ভাই। সম্পর্কে তো তাই হয়। আর আমি আপনাকে ভাইয়া ডাকবো না। আপনি দেখতে মোটেও ভাইয়া টাইপের না। ভাইয়ারা হয় সুইট কিউট, আর আপনি? আমি কি? আপনি হলেন খিটখিটে বুড়ো টাইপ। সবসময় ভুরু কুচকে থাকেন, মনে হয় যেন সারা দুনিয়ার বোঝা আপনার মাথায়। খিটখিটে বুড়ো আমি? আমার বয়স মাত্র 27, আর তুমি আমাকে বুড়ো বলছো? 27 তো অনেক বয়স। আমার বয়স মাত্র 17, সেই হিসেবে আপনি বুড়োই। আর রাস্তা ছাড়ুন, আমি আপুর কাছে যাব। কথাটি বলেই তুলি আরাফকে পাশ কাটিয়ে এক দৌড়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু মেঝের কার্পেটে তার পায়ের আঙ্গুল আটকে গেল। ভারসাম্য হারিয়ে সে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল সামনের টি টেবিলের উপর। আরাফ চোখের পলকে হাত বাড়িয়ে দিল। তার শক্ত হাত তুলির ডান হাতটা খপ করে ধরে ফেললো এবং এক হ্যাচকা টানে তাকে নিজের দিকে ফিরিয়ে আনলো। তুলি এসে আশ্রে পড়লো আরাফের বুকের উপর। আরাফের অন্য হাতটা অজান্তেই তুলির কোমর জড়িয়ে ধরেছে সাপোর্ট দেওয়ার জন্য। মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। তুলি নাক গিয়ে লাগলো আরাফের শার্টের বোতামে। আরাফের শরীরে দামি পারফিউমের একটা উগ্র সুবাস যা তুলির মাথা ঘুরিয়ে দিল। সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল। আরাফ স্তব্ধ। তার বাহুবন্ধনে এই চঞ্চল কিশোরীটি এখন একদম শান্ত। আরাফ অনুভব করলো তুলির হৃদস্পন্দন, যা খুব দ্রুত লয়তে চলছে। সাবধানে চলতে পারো না? পড়ে গেলে তো ব্যথা পেতে, কপালটা কেটে যেত টি টেবিলের কোনায় লেগে। আরাফের কণ্ঠে তখন রাগের বদলে মৃদু শাসনের সুর। সে আলতো করে তুলিকে সোজা করে দাঁড় করিয়ে দিল, কিন্তু হাতটা ছাড়লো না। তুলি এবার আর কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে নিজের ওড়নার খুঁট পেঁচাতে লাগলো। 16-17 বছরের চঞ্চল কিশোরীটি এই মুহূর্তে কিছুটা শান্ত। হয়তো আরাফের ওই গম্ভীর চোখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা একটু ধক করে উঠেছে। আরাফ খেয়াল করলো মেয়েটার ফর্সা গাল দুটো লজ্জায় বা ভয়ে কিছুটা লাল হয়ে গেছে। তার চোখের পাপড়িগুলো কাঁপছে। আরাফের বুকের ভেতরটাও কেমন যেন করে উঠলো। সে দ্রুত চোখ সরিয়ে নিয়ে নিজের ডেস্কে ফিরে যাওয়ার ভান করলো। আপনি আমাকে বকবেন না তো? বকার মতো কাজ করলে তো বকবই। যাও এখন, আমার কাজ আছে। আর শোনো, পরবর্তীতে অনুমতি ছাড়া আমার রুমে ঢুকবে না, আর ল্যাপটপের পাসওয়ার্ড খোলার চেষ্টা করবে না। পাসওয়ার্ড তো আমি জেনেই গেছি। কি করে জানলে? আপনি যখন টাইপ করছিলেন আমি আড়াল থেকে দেখেছি। ওয়ার্কস লাইফ। ইস, কি বোরিং পাসওয়ার্ড। কেউ পাসওয়ার্ডে এসব লেখে? আমি হলে লিখতাম রাজকন্যা তুলি বা এমন কিছু। যাও, ভাগো এখান থেকে। রাজকন্যা? তুলি মাথা নেড়ে সম্মতি জানিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজার বাইরে গিয়ে সে আবার উকি দিল।
আরাফ তখন ল্যাপটপে মন দিয়েছে, কিন্তু তার ঠোঁটের কোণে এখনো মৃদু হাসি লেগে আছে। তুলি মুচকি হেসে মনে মনে ভাবলো, খিটখিটে বুড়ো, তোমাকে আমি ঠিক করে ছাড়বো। হাসলে তোমাকে কত সুন্দর লাগে সেটা তুমি জানোই না। বিকেলের দিকে বাড়ির পরিবেশটা বেশ জমজমাট। দোতলা ডুপ্লেক্স বাড়ির ড্রয়িং রুমে বসে গল্প করছেন আরাফের মা শাইলা বেগম এবং তুলির মা সালমা বেগম। সালমা বেগম অসুস্থ, তাই তিনি কিছুদিনের জন্য বড় মেয়ে মীরার কাছে এসেছেন ডাক্তার দেখাতে। সাথে এসেছে ছোট মেয়ে তুলি। মীরা রান্নাঘর থেকে নাস্তা সাজিয়ে আনছে, মর্জিনা খালা তাকে সাহায্য করছেন। তুলি সোফায় বসে পা দুলিয়ে চিপস খাচ্ছে। রে তুলি, তুই আরাফের রুমে গিয়েছিলি শুনলাম। ও তো কাজ করছে, বিরক্ত করিসনি তো? ও কিন্তু কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ করে না। আমি কেন বিরক্ত করব? আমি তো শুধু দেখতে গিয়েছিলাম তার ল্যাপটপে নতুন কোনো মুভি আছে কিনা। কিন্তু তোমার দেবর তো একটা রোবট, তার ল্যাপটপে শুধু ফাইল আর ফাইল, একটা গেমও নেই। তুই আর বড় হলি না। আরাফ কিন্তু এত চঞ্চলতা পছন্দ করে না, ও একটু শান্ত থাকতে ভালোবাসে। ছোটবেলা থেকেই ও এমন, নিজের জগৎ নিয়ে থাকে। শান্ত থাকতে ভালোবাসে নাকি রোবট হয়ে থাকতে ভালোবাসে? সারাদিন শুধু কাজ আর কাজ। আচ্ছা আপু, ও কি কখনো হাসে? মানে মন খুলে হাসে? মীরা বোনের কথা শুনে শব্দ করে হেসে ফেলল। তুলির গাল টিপে দিল সে। আরাফকে নিয়ে তুলির এই কৌতূহল মীরার কাছে বেশ মজার লাগলো। হাসে রে পাগলি, হাসে, তবে সবার সাথে না। ওর মনের মানুষ পেলে দেখবি ঠিকই হাসছে। আসলে আরাফের ওপর অনেক দায়িত্ব তো, তাই ও একটু গম্ভীর হয়ে গেছে। বাবার ব্যবসার হাল ধরতে গিয়ে ছেলেটা নিজের শৈশব কৌশল সব বিসর্জন দিয়েছে। মনের মানুষ? তার মনে কোনো গার্লফ্রেন্ড আছে? ঠিক সেই মুহূর্তেই সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। আরাফ নিচে নেমে আসছে। পরনে ছাই রঙের টি শার্ট আর কালো ট্রাউজার। চুলগুলো গোসল করার পর এলোমেলো হয়ে আছে, এখনো পুরোপুরি শুকায়নি। তাকে দেখে ড্রয়িং রুমের সবাই একটু নড়ে চড়ে বসলো। আরাফের ব্যক্তিত্বটাই এমন যে সে উপস্থিত থাকলে সবাই একটু সচেতন হয়ে যায়। সে এসে মায়ের পাশে সোফায় বসলো। মা, এক কাপ কফি হবে? মাথাটা খুব ধরেছে, ফাইলের লেখাগুলো দেখতে দেখতে চোখ ব্যথা করছে। মর্জিনাকে বলেছি, ও দিয়ে আসবে। তুই বস আমাদের সাথে। সালমা আপা তোর কথা জিজ্ঞাসা করেছিল। আসসালামু আলাইকুম খালাম্মা, শরীর কেমন এখন? ওয়ালাইকুম আসসালাম বাবা, এখন একটু ভালো। ডাক্তার নতুন ওষুধ দিয়েছে। তুমি তো বাবা অনেক ব্যস্ত থাকো, আমাদের দিকে তাকানোর সময় কই? না খালাম্মা, তেমন না, একটু প্রেসার যাচ্ছে অফিসে। আরাফ কথা বলার ফাঁকে ফাঁকে আর চোখে সামনের সোফার দিকে তাকালো। সেখানে তুলি বসে আছে, হাতে চিপসের প্যাকেট। আরাফ তাকাতেই তুলি চিপসের প্যাকেটটা মুখের সামনে ধরে আড়াল করার চেষ্টা করলো। আরাফ সেটা খেয়াল করে মনে মনে হাসলো, কিন্তু মুখে গাম্ভীর্য ধরে রাখলো। ভাবি, তোমার বোনকে একটু ম্যানার্স শিখিও। বড়দের রুমে নক না করে ঢুকতে নেই, আর অন্যের পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। ও সরি আরাফ, আমি ওকে বলে দেব। ও আসলে ছোট তো, বোঝে না। তুলি, সরি বল ভাইয়াকে। আমি তো বুঝতে পারিনি, সরি। তুলির সরি বলার ভঙ্গিটা এতই করুণ এবং একই সাথে হাস্যকর ছিল যে আরাফের বুকের ভেতরটা অজান্তেই মোচড় দিয়ে উঠল। মেয়েটা সরি বলছে, অথচ তার চোখ বলছে সে মোটেও অনুতপ্ত নয়, বরং তার চোখে এক ধরনের দুষ্টুমি খেলছে। আরাফ বুঝতে পারলো এই মেয়ে মুখে এক আর মনে আরেক। ঠিক আছে, নেক্সট টাইম খেয়াল রেখো। আচ্ছা, কিন্তু আপনিও আমাকে এই মেয়ে বলে ডাকলেন। আমার একটা সুন্দর নাম আছে, বাসায় সবাই আমাকে তুলি বলে ডাকে। আপনি কেন এই মেয়ে বলবেন? তাই নাকি? কি নাম? ঝগড়াটে বুড়ি নাকি বিচ্ছু বাহিনী? মোটেই না, আমার নাম তুলি। তুলি। খুব সুন্দর আর্ট করতে পারি বলে বাবা এই নাম রেখেছে। ও আচ্ছা, তুলি মানে যে রং দিয়ে ছবি আঁকে, নাকি যে কানে তুলো দিয়ে রাখে আর কারো কথা শোনে না? ড্রয়িং রুমে সবাই আরাফের কথা শুনে হেসে উঠল। শায়লা বেগম ও ছেলে রসিকতায় হাসলেন। তুলি রেগে গাল ফুলিয়ে বসে রইল। সে বুঝতে পারলো এই গম্ভীর লোকটা তাকে পচানি দিচ্ছে। তার জেদ চেপে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এই লোকের গাম্ভীর্য সে ভাঙবেই। সে আরাফের দিকে তাকিয়ে চোখ ছোট করে ফেলল, যেন নীরব যুদ্ধ ঘোষণা করছে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। বাড়ির ডাইনিং টেবিলে রাতের খাবার সাজানো হয়েছে, পোলাও, রোস্ট, রেজালা আর সালাদ। আরাফের বাবা রহমান সাহেব ব্যবসার খোঁজ খবর নিচ্ছিলেন আরাফের কাছে। তুলি চুপচাপ খাচ্ছিল, কিন্তু তার চোখ বারবার আরাফের দিকে যাচ্ছিল।
আরাফ খাবার গ্রহণে অত্যন্ত মার্জিত। কাঁটা চামচ দিয়ে ধীর স্থির ভাবে খাচ্ছে, কোনো শব্দ নেই। তুলি ভাবলো খেতে বসেও এত ভাব, যেন রাজপুত্র খাচ্ছে। আরাপ, আগামী মাসে চৌধুরী সাহেবের সাথে মিটিংটা ফাইনাল করে ফেলো। প্রজেক্টটা আমাদের জন্য খুবই জরুরি। আর হ্যাঁ, চৌধুরী সাহেব সেদিন ফোনে একটা প্রস্তাব দিলেন। কিসের প্রস্তাব বাবা? আসলে উনি চাইছিলেন আমাদের সাথে আত্মীয়তা করতে। ওনার মেয়ে নীলা, মেয়েটা কিন্তু বেশ ভালো, পড়াশোনায় ব্রিলিয়েন্ট, দেখতেও মাশাল্লাহ। চৌধুরী সাহেব চাইছিলেন নীলার সাথে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে। কথাটা শোনা মাত্রই তুলির গলায় খাবার আটকে গেল। সে বিষম খেয়ে কাশতে শুরু করলো। প্রচন্ড কাশিতে তার চোখ মুখ লাল হয়ে গেল। মীরা দ্রুত তাকে পানি এগিয়ে দিতে চাইলো, কিন্তু তার আগে আরাফ নিজের গ্লাসটা বাড়িয়ে দিল তুলির দিকে। আস্তে খাও, কেউ তো খাবার কেড়ে নিচ্ছে না। এত তাড়াহুড়ো কিসের? পানি পানি। তুলি আরাফের হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি শেষ করে ফেললো। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে তাকালো আরাফের দিকে। শায়লা বেগম উদ্বিগ্ন হয়ে উঠলেন। কি হলো রে মা, ঠিক আছিস? হ্যাঁ আন্টি, ঠিক আছে। আসলে বিয়ের কথা শুনে ঝাল লেগেছিল। বিয়ের কথা শুনে চমকে গেলি কেন? তোর তো এখন বিয়ের বয়স হয়নি, হচ্ছে আরাফের। আরাফ রাজি হলে আমরা নীলা মামুনিকে দেখতে যাব। ও, আমি ভাবলাম নীলা আপুকে আমি চিনি। উনি তো অনেক বেশি স্টাইলিশ। আরাফ ভাইয়ের সাথে কি ওনাকে মানাবে? তুলির এই অযাচিত মন্তব্যে সবাই অবাক হলো। আরাফ ভ্রু কুঁচকে তাকালো তুলির দিকে, তার চোখে প্রশ্নবোধক চিহ্ন। কেন মানাবে না? আমি কি আনস্মার্ট নাকি খ্যাত? না আপনি তো গম্ভীর, আর নীলা আপু তো সারাদিন পার্টি আর ফ্যাশন নিয়ে থাকে। আপনারা তো দুই মেরুর মানুষ। উনি তো আপনার ল্যাপটপের পাসওয়ার্ড শুনলেই হাসবেন। সেটা ওরা বুঝে নেবে। আরাপ, তুমি কি বলো? নীলাকে তোমার কেমন লাগে? বাবা, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না, বিজি আছি প্রজেক্ট নিয়ে। আর নীলা আমার ভালো বন্ধু, দ্যাটস ইট। এর বেশি কিছু আমি ভাবিনি। বন্ধু শব্দটা শুনে তুলির বুকের ভেতর থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। সে নিজেও জানে না কেন আরাফের বিয়ের কথাই তার এত খারাপ লাগছিল। নীলা আপু সুন্দরী, স্মার্ট, বড়লোকের মেয়ে, সব দিক দিয়ে আরাফের যোগ্য। তবুও তুলির মনে হচ্ছে আরাফের পাশে নীলা আপুকে ঠিক মানায় না। আরাফের পাশে এমন কাউকে দরকার যে তাকে হাসাতে পারবে, তার গাম্ভীর্য ভাঙতে পারবে। খাওয়া শেষে আরাফ উঠে গেল। তুলির প্লেটের ভাতে অকারণে চামচ দিয়ে দাগ কাটতে লাগলো। তার খাওয়া শেষ, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। তার কানে বাজছে রহমান সাহেবের কথা, নীলার সাথে তোমার বিয়ে। রাত 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির নিচতলার সব বাতি নেভানো। দোতলায় শুধু আরাফের ঘরের বারান্দার আলো জ্বলছে। আরাফ রেলিং ধরে দাঁড়িয়ে কফি খাচ্ছে। রাতে ঢাকা শহরটা এখান থেকে বেশ সুন্দর দেখায়। রাস্তার সোডিয়াম লাইটগুলোর আলোয় গাছগুলো কেমন রহস্যময় লাগছে। আরাফ আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। বাবার কথাটা তাকে ভাবাচ্ছে। নীলা ভালো মেয়ে, কিন্তু আরাফ কি তাকে জীবনসঙ্গী হিসেবে চায়, নাকি তার অবচেতন মন অন্য কাউকে খুঁজছে? হঠাৎ তার মনে হলো পাশে কেউ দাঁড়িয়ে আছে। সে চমকে তাকালো। তুলি, পরনে হালকা নীল রঙের একটা সালোয়ার কামিজ, ওড়নাটা গায়ে জড়ানো, চুলগুলো খোলা, রাতের বাতাসে উড়ছে। চাঁদের আলোয় তুলিকে আজ অন্যরকম লাগছে। সেই চঞ্চলতা নেই, বরং চোখে এক গভীর মায়া। এখনো ঘুমাওনি? রাত হয়েছে। কাল সকালে তো আবার হইচই শুরু করবে, এনার্জি লাগবে না? ঘুম আসছে না, নতুন জায়গা তো। তাছাড়া দুপুরের ঘুমটা বেশি হয়ে গেছে। ভয়ের কিছু নেই, সিকিউরিটি আছে। ভূত আসবে না এই ফ্ল্যাটে। আমি ভূতকে ভয় পাই না, আমি মানুষকে ভয় পাই। তাই কাকে ভয় পাও? আমাকে? আপনাকে ভয় পাবো কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? আপনি তো মানুষ। তবে হ্যাঁ, আপনার রাগটাকে একটু ভয় পাই। আমার রাগটা আসলে রাগ না, ওটা ডিসিপ্লিন। আমি চাই সবকিছু নিয়মে চলুক। কিন্তু জীবন তো অঙ্ক না যে সব সময় নিয়ম মেনে চলবে। মাঝে মাঝে নিয়ম ভাঙতেও ভালো লাগে। এই যে দেখুন, এত রাতে কফি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু আপনি খাচ্ছেন, তার মানে আপনিও নিয়ম ভাঙেন। আরাফ তুলির যুক্তিটা অবাক হলো। মেয়েটা কথা বলতে জানে। সে কফির মগে শেষ চুমুক দিয়ে রেলিং এ ভর দিল। তুলির দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো। তুমি কি আমাকে কিছু বলতে এসেছিলে, নাকি শুধু লেকচার দিতে এসেছো? হ্যাঁ, ওই নীলা আপুর সাথে কি আপনার বিয়ে ঠিক হয়েই গেল? কেন? তোমার কি কোনো আপত্তি আছে, নাকি তুমি ঘটকালি করবে? আমার আপত্তি থাকবে কেন? আমি তো শুধু জানতে চাইলাম। নীলা আপু তো অনেক সুন্দর, তাই না? সুন্দর, স্মার্ট, এডুকেটেড। আর যদি কেউ সুন্দর হয় কিন্তু বোকা হয়, বা একটু বেশি কথা বলে, পড়াশোনায় অতটা ভালো না কিন্তু মন ভালো,
তাকে কি আপনি পছন্দ করবেন? আরাফ বুঝতে পারলো তুলি নিজের কথা বলছে। সে একটু ঝুঁকে তুলির চোখের দিকে তাকালো। দুজনের মধ্যে দূরত্ব এখন খুব কম। আরাফ তুলির চোখের তারাই নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে। সেখানে এক অদ্ভুত আকুতি। আরাফের মনে হলো এই ছোট্ট মেয়েটির মনের ভেতর অনেক বড় কোনো আবেগ লুকিয়ে আছে। সৌন্দর্য বা পড়াশোনা দিয়ে জীবন চলে না তুলি, জীবন চলে বোঝাপড়া দিয়ে। যদি সেই বাচাল বোকা মেয়েটা আমাকে বুঝতে পারে, আমার না বলা কথাগুলো শুনতে পায়, তাহলে হয়তো তাকেই আমি বেছে নেব, সে দেখতে যেমনই হোক। সত্যি? কিন্তু সেই বোকা মেয়েটাকে তো আগে বড় হতে হবে। সে তো এখনো কার্টুন দেখে আর ল্যাপটপে গেম খেলে। আমি বড় হয়েছি, আমি এখন কলেজে পড়ি, শাড়ি পরতে পারি, রান্না করতে পারি। তাই নাকি? তাহলে তো একদিন শাড়ি পরে দেখাতে হবে, দেখবো কেমন লাগে তোমাকে। কালই পরবো, কাল শুক্রবার ছুটির দিন, আমি নীল শাড়ি পরবো। ঠিক আছে, যদি শাড়ি পরে ঠিকঠাক হাঁটতে পারো আর হোঁচট না খাও, তাহলে ভাববো তুমি বড় হয়েছো। এখন যাও, ঘুমাও গিয়ে। রাত জাগলে চোখের নিচে কালি পড়বে, তখন আর কেউ বিয়ে করবে না। আপনি করবেন না? প্রশ্নটা করেই তুলি নিজের জিভে কামড় দিল। সে কি বলে ফিরল? লজ্জায় তার কান গরম হয়ে গেল। আরাফ চমকে উঠল। সে কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে উত্তরের চেয়েও বেশি কিছু ছিল। আরাফের মনতা তুলির হৃদস্পন্দন আরো বাড়িয়ে দিল। সে এক মুহূর্ত দাঁড়ালো না। সে এক দৌড়ে নিচের রুমে চলে গেল। আরাম বারান্দায় দাঁড়িয়ে রইল একা। তার ঠোঁটের কোণে হাসি। তুলির শেষ প্রশ্নটা তার কানে বাজছে। আপনি করবেন না? আরাফ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কে জানে পিচ্ছি, হয়তো নিয়তি তাই লিখে রেখেছে। পরদিন সকাল, শুক্রবার, ছুটির দিন বলে সবাই একটু দেরিতেই উঠেছে। আরাফ অবশ্য নিয়ম মেনে সকালে উঠে জগিং করে এসেছে। ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় সিঁড়ি দিয়ে নামলো তুলি। তার পরনে একটা নীল রঙের জর্জেট শাড়ি, স্লিভলেস ব্লাউজ, চুলগুলো একপাশে পিনি করা, কপালে ছোট্ট একটা নীল টিপ, কানে দুল, হাতে এক গুচ্ছ নীল কাচের চুড়ি। আরাফ কাগজ থেকে চোখ সরিয়ে তাকালো এবং তাকিয়েই রইল। সে বিশ্বাস করতে পারছে না এটা সেই কালকের চিপস খাওয়া পিচ্ছি মেয়েটা। শাড়িতে তাকে কোনো কিছুই মনে হচ্ছে না। মনে হচ্ছে পূর্ণ যৌবনা এক নারী। তুলি লাজুক পায়ে সিঁড়ি বেয়ে নামছে। চুরির রিনিঝিনি শব্দ ড্রয়িং রুমে নীরবতা ভাঙছে। আরাফ নিজের অজান্তেই হাত থেকে খবরের কাগজটা নামিয়ে রাখলো। তুলি এসে আরাফের সামনে দাঁড়ালো। সে একটু ঘুরলো যেন আরাফ তাকে ভালো করে দেখতে পায়। কেমন লাগছে? চলে, তবে শাড়িটা সামলাতে পারবে তো, নাকি আবার আমার উপর পড়বে? মোটেই না, আমি ঠিকই সামলাতে পারি। মীরা রান্নাঘর থেকে এসে, মাশাআল্লাহ, আমার বোনটাকে আজ কি সুন্দর লাগছে। কিরে আরাফ, কিছু বলছিস না কেন? সুন্দর লাগছে না? ভাবি, সুন্দর লাগলে সুন্দর বলাটা আমার স্বভাবে নেই, তবে হ্যাঁ, আজ ওকে আর পিচ্ছি মনে হচ্ছে না। তার মানে আমি বড় হয়েছি? দেখা যাক, দিন তো কেবল শুরু হলো। বিকেলের দিকে আরাফ তৈরি হলো বের হওয়ার জন্য। সে আজ একটা পাঞ্জাবি পরেছে, সাদা পাঞ্জাবি। তাকে দেখতে খুব স্নিগ্ধ লাগছে। তুলি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। আরাফকে দেখে সে টিভি অফ করে দিল। কোথায় যাচ্ছেন? একটু কাজে। আর শোনো, সন্ধ্যায় শিহাব আসছে, তোমার কাজিন। শিহাব ভাইয়া আসছে? সত্যি? এত খুশি হওয়ার কি আছে? কাজিন আসছে, কোনো সেলিব্রিটি না। শিহাব ভাইয়া খুব মজার, আমাকে অনেক জোক শোনায় আর আমার জন্য চকলেট নিয়ে আসে। জোকস আর চকলেট? বাহ, এই তোমাদের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এনজয় করো। আরাফ বেরিয়ে গেল, কিন্তু তার মেজাজটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। শিহাব ছেলেটাকে সে খুব একটা পছন্দ করে না। শিহাব একটু বেশি চালাক, আর তুলির প্রতি শিহাবের আগ্রহটা আরাফের চোখ এড়ায়নি। আরাফ গাড়িতে স্টার্ট দিল। তার মনে হলো আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। শিহাবের সাথে তুলির বেশিক্ষণ একা থাকাটা তার কেন জানি সহ্য হচ্ছে না। এটা কি জেলাসি? আরাফ নিজেকেই প্রশ্ন করলো। উত্তরটা সে জানে, কিন্তু মানতে চায় না। পরন্ত বিকেলে গড়িয়ে সন্ধ্যা নামছে। ড্রয়িং রুমের বড় ঝাড়বাতিটা জেলে দেওয়া হয়েছে। তুলি এখনো সে নীল শাড়িটা পরেই বসে আছে। শাড়ি পরার অভ্যাস তার নেই, তাই একটু পরপর কুচি ঠিক করছে আর চোখে দরজার দিকে তাকাচ্ছে। শিহাব ভাইয়া আসার কথা। ছোটবেলায় শিহাব ভাইয়ার সাথে তার অনেক স্মৃতি। শিহাব তাকে সাইকেলে চড়াতো, মেলায় নিয়ে যেত। সেই শিহাব ভাইয়া বিদেশ থেকে ফিরেছে। তাকে দেখার জন্য তুলির মনে একটা শিশুসুলভ উত্তেজনা কাজ করছে। কলিং বেল বেজে উঠলো। মর্জিনা খালা দরজা খুলে দিলেন। ভেতরে প্রবেশ করলো শিহাব।
পরনে দামি ব্র্যান্ডেড টি শার্ট আর জিন্স, চোখে স্টাইলিশ চশমা, হাতে বড় একটা চকলেটের বক্স আর ফুলের তোড়া। শিহাবকে দেখে তুলি সোফা থেকে লাফিয়ে উঠল, শাড়ির আঁচলটা মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। শিহাব ভাইয়া, ও মাই গড, তুমি কত লম্বা হয়ে গেছো। আরে তুলি, তুই তো পুরো হুড়পড়ি হয়ে গেছিস রে। নীল শাড়িতে তোকে তো চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে কোনো সিনেমার নায়িকা। শিহাব এগিয়ে এসে তুলির হাত ধরলো। তুলি সংকোচ করলো না, কারণ সে শিহাবকে নিজের বড় ভাইয়ের মতোই দেখে। কিন্তু শিহাবের চোখের দৃষ্টিতে ভাইয়ের স্নেহ নেই, আছে মুগ্ধতা আর লোলুপতা। সে তুলির আপাত মস্তক খুব ভালো করে পর্যবেক্ষণ করলো। তুলির ফর্সা হাতে নীল চুড়িগুলো শিহাবের দৃষ্টি কাড়লো। সে ফুলের তোড়াটা তুলির দিকে বাড়িয়ে দিল। আমার জন্য? থ্যাংক ইউ ভাইয়া। আর চকলেটের বক্সটাও কি আমার? অফকোর্স, তোর জন্য তো আমি পুরো দোকান কিনে আনতে পারি। নে ধর। মীরা রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এলো। শিহাবের সাথে কুশল বিনিময় হলো। সবাই মিলে গল্পে মেতে উঠলো। শিহাব অনর্গল তার বিদেশের গল্প বলছে, কিভাবে সে সেখানে পার্টি করতো, কত মেয়ে তার পেছনে ঘুরতো। তুলি মুগ্ধ হয়ে শুনছে। মাঝে মধ্যে শিহাব ইচ্ছে করেই তুলির খুব কাছে ঘেসে বসছে, কখনো বা হাসির ছলে তুলির গায়ে হাত রাখছে। তুলি সরল মলে সেটা পাত্তা দিচ্ছে না, কিন্তু মীরা বিষয়গুলো লক্ষ্য করে কিছুটা অস্বস্তিতে পড়ল। ঠিক সেই সময় মেইন গেটে গাড়ির হর্ন শোনা গেল। আরফ ফিরেছে। সাধারণত সে এত তাড়াতাড়ি বাড়ি ফেরে না, কিন্তু আজ অফিসে তার মন বসছিল না। ড্রয়িং রুমে ঢুকতেই আরাফের চোখ পড়ল সোফায়। শিহাব আর তুলির পাশাপাশি বসে আছে। শিহাব তুলির কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলছে, আর তুলি খিলখিল করে হাসছে। দৃশ্যটা দেখা মাত্রই আরাফের রক্ত মাথায় চড়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। হাতের বিফ প্রেসটা সে একটু জোরেই সোফার পাশে রাখলো শব্দ করে। আসসালামু আলাইকুম। ঘরে কি কোনো পার্টি চলছে নাকি? এত হাসাহাসি। আরাফের গম্ভীর কণ্ঠস্বরে হাসি শব্দ থেমে গেল। তুলি চমকে তাকালো। আরাফকে দেখে তার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে দ্রুত ওড়নাটা ঠিক করে বসলো। শিহাব উঠে দাঁড়ালো, মুখে মেকি হাসি। আরে আরাফ ভাই, কেমন আছেন? অনেকদিন পর দেখা। শুনলাম আপনি নাকি এখন অনেক বড় বিজনেসম্যান। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো দেখাই পাওয়া যায় না। আমি ভালো আছি শিহাব। আর অ্যাপয়েন্টমেন্ট তাদের লাগে যারা কাজের প্রয়োজনে আসে। ফালতু আড্ডা দেওয়ার সময় আমার নেই। তা তুমি হঠাৎ শুনলাম বিদেশে সেটেলড হয়ে গেছো। ছিলাম তো, কিন্তু দেশের টানে ফিরে এলাম। আসলে দেশের টানে না বলে মনের মানুষের টানে বলাই ভালো। শিহাব কথাটা বলার সময় আর চোখে তুলির দিকে তাকালো। আরাফ সেটা খেয়াল করলো। তার রাগ আরো বেড়ে গেল। সে টাইটা ঢিলা করতে করতে সোফায় বসলো, ঠিক তুলি আর শিহাবের মাঝখানে জায়গাটাতে। শিহাব বাধ্য হয়ে একটু সরে বসলো। আরাফ এমন ভাবে বসলো যেন তুলিকে শিহাবের দৃষ্টি থেকে আড়াল করে রাখছে। তো মনের মানুষটা কে? আমরা কি চিনি? চিনবেন, খুব শিগগিরই চিনবেন। সময় হলে সব জানাবো। বাই দ্য ওয়ে আরাফ ভাই, আপনার শ্যালিকা তো মাশাআল্লাহ। আগে তো পিচ্চি ছিল, এখন তো দেখি পুরো লেডি কিলার। সাবধানে রাখবেন, কখন কে কিডন্যাপ করে নিয়ে যায়। আমার জিনিসের নিরাপত্তা দিতে আমি খুব ভালো জানি শিহাব। কেউ আমার সীমানায় হাত বাড়ানোর সাহস করলে তার হাত আমি ভেঙে দেই, সেটা কিডন্যাপার হোক আর তথাকথিত শুভাকাঙ্ক্ষী হোক। আরাফের গলার স্বরে এমন এক প্রচ্ছন্ন হুমকি ছিল যে শিহাব একটু থমকে গেল। পরিবেশটা ভারী হয়ে উঠল। তুলি ভয় ভয় আরাফের দিকে তাকালো। সে বুঝতে পারছে না আরাফ ভাইয়া কেন শিহাব ভাইয়ার সাথে এত রুক্ষ ব্যবহার করছে। মীরা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো। আরাফ, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার টেবিলে দিচ্ছি। শিহাব, তুমিও খেয়ে যাও। না ভাবি, আজ খাবো না, অন্য একদিন। আজ শুধু তুলিকে দেখতে এসেছিলাম। আচ্ছা তুলি, চলি রে। কাল বিকালে রেডি থাকিস, তোকে লং ড্রাইভে নিয়ে যাব। আমার নতুন গাড়িটা দেখবি? নতুন গাড়ি? কি গাড়ি ভাইয়া? কাল তুলির পড়া আছে, ওর সামনে পরীক্ষা, ও কোথাও যাবে না। কিন্তু ভাইয়া, কাল তো শনিবার, আমার তো কোনো পরীক্ষা নেই। আমি বলেছি পড়া আছে মানে আছে। আমি নিজে তোমাকে পড়াবো কাল। ইকোনমিক্সের কিছুই তো পারো না, ফেল করার ইচ্ছা আছে নাকি? তুলি চুপসে গেল। সে বুঝতে পারলো আরাফের কথার উপর কথা বলা যাবে না। শিহাব একটু বাঁকা হেসে বিদায় নিল। শিহাব চলে যাওয়ার পর আরাফ সোজা নিজের রুমে চলে গেল। তুলি এদিকে একবার তাকালোও না। রাতে খাওয়ার টেবিলে আরাফ খুব গম্ভীর হয়েছিল। কেউ তার সাথে কথা বলার সাহস পাচ্ছিল না। তুলি ভয় ভয়ে কাঁদছিল। তার মনে হচ্ছে সে কোনো অপরাধ করেছে। খাওয়া শেষে তুলি নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছিল। নীল শাড়িটা সামলাতে তার খুব কষ্ট হচ্ছে। কুচিগুলো বারবার পায়ের নিচে পড়ছে। দোতলার করিডোরে আসতেই হঠাৎ তার শাড়ির আঁচলটা রেলিং এর সাথে আটকে গেল। সে টান দিতেই ভারসাম্য হারিয়ে মেঝের উপর পড়ে গেল।
আউচ মাগো। ব্যথার চোটে তুলির চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। সে গোড়ালিতে প্রচন্ড ব্যথা পেয়েছে। ওঠার চেষ্টা করলো কিন্তু পারলো না। আরাফ নিজের রুমেই ছিল। তুলির চিৎকার শুনে সে এক দৌড়ে বেরিয়ে এলো। তুলিকে মেঝেতে পড়ে থাকতে দেখে তার বুকটা ধক করে উঠল। তুলি, কি হয়েছে? পড়ে গেলে কি করে? আরাফ দ্রুত তুলির কাছে বসে পড়ল। তুলি ব্যথায় কাতরাচ্ছে। আরাফ দেখলো তুলির শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে আছে, আর তার ডান পায়ের গোড়ালিটা ফুলে উঠছে। আরাফ এক মুহূর্তেও দেরি না করে তুলিকে পাজা কোলা করে কোলে তুলে নিল। কি করছেন? নামান, আমাকে কেউ দেখে ফেলবে। চুপ, একদম কথা বলবে না। হাঁটতে পারো না, আবার শাড়ি পরার শখ। তোমাকে না বললাম শাড়ি সামলাতে পারবে না? আরাফ তুলিকে নিয়ে সোজা নিজের বেডরুমে ঢুকলো। তাকে বিছানায় বসিয়ে দিয়ে সে ফার্স্ট এড বক্স আনতে গেল। তুলি মুগ্ধ হয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। এই লোকটা একটু আগে কত রাগ দেখাচ্ছিল, আর এখন তার জন্য কথা চিন্তা করছে। আরাফ ফিরে এসে তুলির পায়ের কাছে বসলো। সে খুব সাবধানে তুলির পাটা নিজের কোলের উপর তুলে নিল। ব্যথা লাগছে? একটু। সহ্য করো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। আরাফ আলতো হাতে মলম মালিশ করতে লাগলো। আরাফের হাতের স্পর্শে তুলির শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে শাড়ির আঁচলটা শক্ত করে ধরে রইল। আরাফ মালিশ করতে করতে হঠাৎ তুলির মুখের দিকে তাকালো। তুলির চোখে তখনও এক ফোঁটা পানি জমে আছে। আরাফ নিজের হাত বাড়িয়ে সেই পানিটা মুছে দিল। এত বাচ্চা কেন তুমি? একটু ব্যথা পেলেই কাঁদো। আমি বাচ্চা না। শাড়িটা পায়ে আটকে গেছিল। শাড়ি পরলে সেটা সামলানোর কায়দাও জানতে হয়, আর যদি না জানো তাহলে এমন কাউকে পাশে রাখতে হয় যে সামলাতে পারে। আমার পাশে তো কেউ নেই। কে বলল নেই? আমি কি মরে গেছি? আরাফের এই কথায় তুলি স্তব্ধ হয়ে গেল। সে কি শুনলো? আরাফ কি পরোক্ষভাবে তাকে কিছু বোঝাতে চাইলো? আরাফ মলম লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। সে তুলির খুব কাছে এলো, এত কাছে যে তুলি আরাফের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। ওই শিহাবের সাথে আর বেশি মিশবে না। কেন? শিহাব ভাইয়া তো ভালো। ভালো না ছাই, ছেলের চোখ আমি চিনি। ও তোমাকে যেভাবে দেখে সেটা আমার পছন্দ না, আর আমি যেটা পছন্দ করি না সেটা যেন এই বাড়িতে আর না হয়, বুঝেছো? আপনি কি জেলাস? জেলাস হব কেন? আমি শুধু তোমাকে সতর্ক করছি, তুমি ছোট, মানুষের মনের প্যাচ বোঝো না। আমি সব বুঝি, আপনি আমাকে শুধু বকেন। শিহাব ভাইয়া তো আমাকে কত আদর করে কথা বলে। তুলির এই কথায় আরাফের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দু হাতে তুলির কাঁধ ধরে তাকে নিজের দিকে টানলো। আরাফের চোখে এখন রাগের আগুন জ্বলছে। আদর? তুমি ওটাকে আদর বলো? শিহাব তোমাকে চকলেটের লোভ দেখায় আর আমি তোমাকে শাসন করি, এটার পার্থক্য তুমি বোঝো না? শোনো তুলি, আমার জিনিসের উপর অন্য কারো নজর পড়লে আমার খুন করতে ইচ্ছে করে, আর তুমি শুধু। আরাফ কথাটা শেষ করলো না, সে থেমে গেল। সে কি বলতে চাচ্ছিল? তুমি শুধু আমার? আরাফ নিজেকে সামলে নিল। সে তুলিকে ছেড়ে দিয়ে জানালার দিকে ফিরে দাঁড়ালো। তার বুক ওঠানামা করছে। তুলি বিছানায় বসে কাঁপছে। সে বুঝতে পারছে না আরাফের এই আচরণের মানে কি। এই রাগ, এই অধিকার বোধ, এসব কিসের ইঙ্গিত? পরদিন সকাল, রবিবার। আরাফ আজ অফিসে যায়নি। সে বলেছে তার শরীর ভালো নেই, কিন্তু আসলে সে শিহাবের আসার ভয়ে ঘরে বসে আছে। সে জানে আজ ছুটির দিন শিহাব আবার আসতে পারে। দুপুরের দিকে তুলির বাবা জামিল সাহেব ফোন করলেন। শায়লা বেগম ফোন ধরে কথা বললেন। তারপর তিনি গম্ভীর মুখে রহমান সাহেবের কাছে গেলেন। শুনছো, জামিল ভাই ফোন করেছিলেন। কি খবর? শরীর ভালো তো? শরীর ভালো, কিন্তু উনি একটা কথা বললেন। শিহাবের বাবা নাকি প্রস্তাব দিয়েছেন শিহাবের সাথে তুলির বিয়ে দেওয়ার জন্য। কথাটা শুনে ড্রয়িং রুমে বসে থাকা আরাফ চমকে উঠল। তার হাতের কফি মগটা চমকে পড়ল। তুলি তখনও নিচে নামিনি। তাই নাকি? শিহাব তো ভালো ছেলে, বিদেশে ডিগ্রি আছে, প্রতিষ্ঠিত। খারাপ কি? আমারও তো তাই মনে হয়। তুলি যদিও ছোট, কিন্তু এঙ্গেজমেন্ট করে রাখলে ক্ষতি কি? ঘরের ছেলে, আবার পরিচিত। এটা অসম্ভব মা। কেন বাবা, অসম্ভব কেন? শিহাবের ক্যারেক্টার ভালো না। ও বিদেশে কি কি করেছে আমি সব খোঁজ নিয়েছি। এমন ছেলের সাথে তুলির বিয়ে দেওয়া মানে ওর জীবন নষ্ট করা। আর তুলি এখন বাচ্চা, ওর পড়ার বয়স। এখন বিয়ের কথা কেন আসছে? আরাফ, তুমি একটু বেশি রিয়াক্ট করছো। শিহাব আমাদের আত্মীয়, ওর সম্পর্কে এমন কথা বলা ঠিক না। আত্মীয় বলেই বলছি বাবা, আমি চাই না তুলির কোনো ক্ষতি হোক। আমি এই বিয়ে হতে দেব না। আরাফ হনহন করে নিজের রুমে চলে গেল। শায়লা বেগম আর রহমান সাহেব অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন।
আরব সাধারণত পারিবারিক বিষয়ে এত নাক গলায় না। আজ তার এই তীব্র প্রতিবাদ তাদের ভাবিয়ে তুলল। বিকেলে তুলির ছাদে বসেছিল, তার মন খারাপ। সে শুনেছে শিহাবের সাথে তার বিয়ের কথা চলছে। শিহাব ভাইয়াকে সে পছন্দ করে, কিন্তু স্বামী হিসেবে সেটা সে কখনো ভাবেনি। তার মনের ক্যানভাসে বারবার ভেসে উঠছে অন্য একটা মুখ, একটা রাগী গম্ভীর খিটখিটে বুড়োর মুখ, যে তাকে বকা দেয়, আবার পায়ে মলম লাগিয়ে দেয়। আরব ছাদে এলো। তুলিকে রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সে ধীর পায়ে এগিয়ে গেল। এখানে কি করছো? আকাশ দেখছি আর ভাবছি। কি ভাবছো? শিহাবের কথা শুনেছো তো? বিয়ের প্রস্তাবের কথা। খুব খুশি নিশ্চয়ই। বিলেত ফেরত বর পাবে, নতুন গাড়ি, অনেক চকলেট। আপনি আমাকে এত নিচু ভাবেন? আমি কি চকলেটের গাড়ির জন্য বিয়ে করব? তাহলে কি জন্য করবে? ভালোবাসার জন্য? শিহাবকে কি তুমি ভালোবাসো? আরব প্রশ্নটা করে তুলির উত্তরের অপেক্ষা করতে লাগলো। তার হৃদয় স্পন্দন বেড়ে গেছে। তুলির এই উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে। আমি শিহাব ভাইয়াকে কাজিন হিসেবে ভালোবাসি, কিন্তু আমি বিয়ে নিয়ে এখন ভাবছি না। আমি পড়তে চাই। গুড। পড়ার টেবিলে মন দাও। আর শোনো, যদি কেউ জোর করে আমাকে বলবে, আমি আছি। আপনি কেন এত কেয়ার করেন আমার? আপনি তো আমাকে পছন্দই করেন না, সারাক্ষণ শুধু বকাঝকা করেন। তুলির এই অভিমানী কণ্ঠে আরাফের বুকের ভেতরটা গলে গেল। সে এগিয়ে এসে তুলির খুব কাছে দাঁড়ালো। ছাদের খোলা হাওয়ায় তুলির চুলগুলো আরাফের মুখে এসে লাগছে। বকা দেই বলে ভাবো পছন্দ করি না? বকা তো মানুষ আপনজনকেই দেয়, বড় মানুষকে তো শুধু ভদ্রতা দেখায়। তাহলে আপনি আমাকে আপনি ভাবেন? ভাবি কিনা সেটা সময় হলে বুঝবে। শুধু এটা মনে রেখো, ওই শিহাবের সাথে তোমাকে আমি সহ্য করতে পারি না। কেন? কারণ তুমি আমার। এবারও আরাফ কথাটি শেষ করতে পারলো না। ঠিক তখনই সিঁড়ির দরজা খুলে শিহাব ছাদে প্রবেশ করলো। বাহ, হবু শ্বশুর বাড়িতে এসে দেখি ছাদের রোম্যান্স চলছে। আরাফ ভাই, আপনি এখানে? আমি তো তুলিকে খুঁজছিলাম। আরব শিহাবের দিকে তাকালো। তার দৃষ্টিতে যদি আগুন থাকতো তবে শিহাব এতক্ষণে ভস্ম হয়ে যেত। শিহাব এগিয়ে এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি, শুনেছিস তো আঙ্কেল কি বলল? আমাদের বিয়ে, তুই রাজি তো? দেখিস, আমি তোকে রানী করে রাখবো। শিহাব, মুখ সামলে কথা বলো। এখনো কিছু ফাইনাল হয়নি। আর তুলি এখন মাইনর, ওর সম্মতি ছাড়া কোনো বিয়ে হবে না। আরাফ ভাই, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? ভাবি রাজি, আঙ্কেল রাজি, আর তুলি? ও তো আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করে। কিরে তুলি, বল আরাফ ভাইকে। তুলি চুপ করে রইল। সে আরাফের দিকে তাকালো। আরাফের চোখে এক অদ্ভুত অসহায়ত্ব। এই প্রথম তুলি আরাফের চোখে ভয় দেখল, তাকে হারানোর ভয়। তুলির মনে হলো সে যদি এখন কিছু না বলে তবে আরাফ হয়তো অনেক দূরে সরে যাবে। শিহাব ভাইয়া, আমি এখন বিয়ে করব না। আমার সামনে এইচএসসি, আমি পড়াশোনা করতে চাই। আরে, পড়াশোনা তো বিয়ের পরও করা যাবে। আমি তোকে লন্ডনে নিয়ে গিয়ে পড়াবো। ও দেশেই পড়বে, আর আমার সামনে দাঁড়িয়ে আমার ফ্যামিলি মেম্বারকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করো না। নিচে চলো, কথা আছে। আরাফ শিহাবের হাত ধরে এক প্রকার টেনে নিচে নিয়ে গেল। তুলি ছাদে দাঁড়িয়ে রইল। তার মনে হলো আজ থেকে এক নতুন যুদ্ধ শুরু হলো, আর এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে সে আছে। কিন্তু তার যোদ্ধাকে আরাফ নাকি শিহাব? তুলির মন বলছে যে তার চোখের পানি মুছে দিয়েছে সেই তার প্রকৃত যোদ্ধা। রাতে আরাফ নিজের ঘরে পায়চারি করছে, তার মাথায় আগুন জ্বলছে। শিহাবের এত বড় সাহস, সে তুলিকে লন্ডনে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। আরাফ সিদ্ধান্ত নিল সে আর চুপ করে থাকবে না, যা করা তাকেই করতে হবে। সে ফোনটা হাতে নিল, তার বন্ধু রোকনকে কল দিল। রোকন একজন লয়ার। রোকন, আমাকে একটা ম্যারেজ রেজিস্ট্রেশন পেপার রেডি করে দিতে পারবি? খুব ইমার্জেন্সি। কার বিয়ে? তোমার? হ্যাঁ, আমার। আর পাত্রী তুলি। ফোনের ওপাশে রোকন চমকে উঠল। আরাফ ফোন রেখে বারান্দায় গেল। সে জানে সমাজ কি বলবে, পরিবার কি বলবে। 27 বছরের আরাফ আর 17 বছরের তুলি। কিন্তু সে এটাও জানে তুলিকে শিহাবের হাত থেকে বাঁচাতে হলে তুলিকে নিজের করে পাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এই পিচ্চি মেয়েটা তার জীবনের সব নিয়ম ভেঙে দিয়েছে। এখন তাকে নিজের নিয়মে বাঁধার সময় এসেছে। পরদিন সকালের আবহাওয়াটা বেশ থমথমে। আকাশ মেঘলা, যেন যে কোনো সময়ে ঝড় নামবে। আরাফের মনের অবস্থাও ঠিক তেমনই। সারা রাত সে চোখের পাতা এক করতে পারেনি। ভোরের আলো ফোটার আগে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সমাজ, আত্মীয় স্বজন বা বয়সের ব্যবধান কোনো কিছুই আজ আর তার কাছে মুখ্য নয়। তার কাছে একমাত্র সত্য হলো তুলি। তুলির ওই মায়াবী চোখ, চঞ্চল হাসি, আর তার প্রতি আরাফের অদ্ভুত এক অধিকার বোধ।
আরাফ জানে শিহাবের মতো লম্পট ছেলের হাতে তুলি পড়লে ওর জীবনটা নরক হয়ে যাবে, আর সেটা আরাফ বেঁচে থাকতে হতে দেবে না। আরাফ ড্রয়িং রুমে বসে আছে, সামনে তার বাবা, মা এবং ভাবি মীরা। সবার চোখে মুখে প্রশ্ন। আরাফ সবাইকে জরুরি তলব করেছে। রহমান সাহেব চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। আরাফ, কি এমন জরুরি কথা যে সকালবেলা সবাইকে ডাকলে? অফিসে দেরি হচ্ছে তো। বাবা, অফিস আজ আমি যাচ্ছি না। আর কথাটা অফিসের চেয়েও বেশি জরুরি। শিহাবের বাবা যে প্রস্তাবটা দিয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। ও, বিয়ের কথা? আমরা তো পজিটিভ ভাবছি। সিয়াব ছেলে হিসাবে ভালো, আবার আত্মীয়ও হয়, তুলি সুখে থাকবে। মা, তোমরা শিহাবের বাইরের চাকচিক্য দেখেছো, ভেতরটা দেখছো না। শিহাব মোটেও ভালো ছেলে না। ও একটা প্লে বয়। বিদেশে ওর নামে একাধিক কমপ্লেইন আছে। আর সবচেয়ে বড় কথা, তুলি ওকে বিয়ে করতে চায় না। কিন্তু আরাফ, তুলি তো ছোট, ও কি বুঝে? শিয়াব ওকে পছন্দ করে, এটাই তো বড় কথা। তুলি ছোট হতে পারে ভাবি, কিন্তু ওর একটা মন আছে। আর আমি ওই ছেলের হাতে তুলিকে তুলে দিতে পারবো না। এই বিয়ে হবে না। কিন্তু আমরা তো কথা প্রায় দিয়ে ফেলেছি। এখন না করলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে। তাছাড়া তুলির জন্য এর চেয়ে ভালো পাত্র কোথায় পাবো? পাবে বাবা, শিহাবের চেয়ে অনেক ভালো পাত্র আছে, যে তুলিকে সম্মান করবে, ওর পড়াশোনার খেয়াল রাখবে, আর সারা জীবন আগলে রাখবে। কে সে? তোর পরিচিত কেউ আছে? আরাফ সোজা হয়ে বসলো। সে গভীর একটা শ্বাস নিল। ড্রয়িং রুমে পিন পতন, নীরবতা। আরাফের চোয়াল শক্ত, দৃষ্টি স্থির। সে এক মুহূর্ত সময় নিল, তারপর বোমাটা ফাটালো। আমি? শব্দটা ড্রয়িং রুমের বাতাসে প্রতিধ্বনি তুলল। শাইলা বেগম হা করে তাকিয়ে রইলেন। মীরার হাত থেকে চায়ের কাপটা প্রায় ফেলেই দিচ্ছিল। রহমান সাহেব স্তব্ধ হয়ে গেলেন। কেউ বিশ্বাস করতে পারছে না যে তাদের গম্ভীর কাজ পাগল ছেলেটা 17 বছরের একটা কিশোরীকে বিয়ে করার কথা বলছে। কি বলছিস তুই আরাফ? তুই তুলিকে বিয়ে করবি? ওর বয়স জানিস? ও তোর চেয়ে 10 বছরের ছোট। ও তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে। মা, বয়স শুধুই একটা সংখ্যা, আসল হলো বোঝাপড়া। আমি তুলিকে বুঝি। ওর চঞ্চলতা, ওর পাগলামি সব আমি সামলাতে পারবো। আর ও আমার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। তোমরা কি চাও না তুলি এই বাড়ির বউ হয়ে আসুক? চাই তো অবশ্যই। তুলি আমার বোন, ও আমার দেবরের বউ হলে তো আমারই সবচেয়ে বেশি আনন্দ। কিন্তু আরাফ, তুই কি সিরিয়াস, নাকি শিহাবকে আটকানোর জন্য এসব বলছিস? আমি আমার জীবন নিয়ে বাজি ধরি না ভাবি। আমি তুলিকে পছন্দ করি, আর আমি চাই আজই, এই মুহূর্তেই এই বিষয়টা ফাইনাল হোক। শিহাব আজ বিকেলে আংটি পরাতে আসছে, তার আগে আমি তুলিকে আমার করে নিতে চাই। ঠিক সেই সময় সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। তুলি দাঁড়িয়ে আছে, তার হাতে বই। সে সব কথা শুনেছে। তার হাত কাঁপছে, বইটা হাত থেকে পড়ে গেল। শব্দ শুনে সবাই তাকালো। তুলি দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আরাফ উঠে দাঁড়ালো। আমি তুলির সাথে কথা বলতে যাচ্ছি। তোমরা দয়া করে জামিল আঙ্কেলকে ফোন করো। আরাফ ধীর পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠল। তুলি রুমের দরজা বন্ধ। আরাফ নক করলো না। তার কাছে স্পেয়ার চাবি ছিল। সে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। তুলি বিছানায় উপর হয়ে শুয়ে আছে, বালিশে মুখ গুজে। তার শরীর কাঁপছে। আরাফ দরজাটা লক করে দিল। তারপর ধীর পায়ে বিছানার কাছে গেল। তুলি, ওঠো। আরাফের গলার স্বরে এক অদ্ভুত মাদকতা। তুলি আস্তে আস্তে মুখ তুলল। তার চোখ দুটো লাল হয়ে আছে। সে আরাফের দিকে তাকাতে পারছে না। লজ্জা, ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণে তার বুকের ভেতরটা তোলপাড় করছে। আপনি নিচে কি বললেন? যা সত্য তাই বলেছি। কেন, তোমার পছন্দ হয়নি? তুমি কি শিহাবকেই চাও? না, আমি শিহাব ভাইয়াকে চাই না। কিন্তু কিন্তু আপনি তো আমাকে পছন্দ করেন না। আপনি তো আমাকে পিচ্ছি বলেন, ঝগড়াটে বলেন। আরাফ বিছানায় বসলো। সে হাত বাড়িয়ে তুলির এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিল। আরাফের হাতের স্পর্শে তুলি শিউরে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল। পিচ্ছি বলি কারণ তুমি পিচ্ছি, আর পছন্দ করি কিনা সেটা বোঝার মতো বয়স কি তোমার হয়েছে? শোনো তুলি, আমি রোমান্টিক কথা সাজিয়ে বলতে পারি না। আমি শুধু জানি তোমাকে অন্য কারো পাশে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো, আমার ঘরের লক্ষ্মী হয়ে, আমার জীবনের আলো হয়ে। তুমি কি রাজি? তুলি আরাফের চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো গাম্ভীর্য নেই।
আছে সাগরের মতো গভীর ভালোবাসা। তুলি তার ছোট হাতটা আরাফের বড় হাতের উপর রাখলো। আমি আমি রাজি, কিন্তু আমার খুব ভয় করছে। সবাই কি বলবে? সবাই কি বলবে সেটা দেখার দায়িত্ব আমার। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। আরাফ তুলির কপালে আলতো করে একটা চুমু খেলো। তুলির সারা শরীর অবশ হয়ে গেল। এই প্রথম কোনো পুরুষের স্পর্শে সে এতটা শিহরিত হলো। আরাফ উঠে দাঁড়ালো। রেডি হয়ে নাও, আজ বিকেলে শিহাব আসবে, তার আগে আমাদের কাজ সারতে হবে। বিকেলের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। শিহাব তার বাবা মাকে নিয়ে মহা ধুমধামে উপস্থিত হলো, সাথে বিশাল মিষ্টির হাড়ি আর এঙ্গেজমেন্ট রিং। কিন্তু ড্রয়িং রুমে ঢুকে সে দেখলো পরিবেশ অন্যরকম। কাজী সাহেব বসে আছেন, রহমান সাহেব আর জামিল সাহেব পাশাপাশি বসে। তুলির বাবা জামিল সাহেব মেয়ের সুখের কথা ভেবে আরাফের প্রস্তাবে রাজি হয়েছেন, কারণ আরাফের মতো ছেলে লাখে একটা পাওয়া যায়। এ কি, কাজী সাহেব কেন? আর সবাই এত গম্ভীর কেন? আঙ্কেল, আমরা তো ডেট ফিক্স করতে এসেছি। ডেট ফিক্স হয়ে গেছে শিহাব, আর সেটা তোমার সাথে না, আমার সাথে। শিহাব চমকে তাকালো। আরাফ পাঞ্জাবি পরে আছে, তার পেছনে তুলি। তুলিকে আজ লাল বেনারসি পরানো হয়েছে। মীরা তাকে সাজিয়ে দিয়েছে। লজ্জায় তুলির মুখটা রক্তজবা ফুলের মতো লাল হয়ে আছে। মানে কি বলতে চাইছেন আরাফ ভাই? মানে খুব সহজ, তুলির বিয়ে আজ, এখন এবং আমার সাথে। এটা হতে পারে না আঙ্কেল, আপনারা এটা মেনে নিলেন? এই লোকটা আমাকে অপমান করার জন্য এসব করছে। ও তুলিকে ভালোবাসে না, ও আমাকে জেলাস ফিল করানোর জন্য এসব নাটক করছে। শিহাব, চিৎকার করো না। আমরা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আরাফ তুলিকে যোগ্য সম্মান দেবে, সেটা আমরা জানি। সম্মান? ও তো একটা বাচ্চা মেয়েকে ব্রেইন ওয়াশ করেছে। তুলি, তুমি কিছু বলো, তুমি কি এই বুড়োটাকে বিয়ে করতে চাও? শিহাবের মুখে বুড়ো শব্দটা শুনে তুলি রাগ হলো। সে ঘুমটার আড়াল থেকে মুখ তুলল। তার চোখে এখন আর ভয় নেই, আছে আরাফের দেওয়া সাহস। শিহাব ভাইয়া, উনি বুড়ো নন, উনি আমার স্বামী হতে যাচ্ছেন, আর আমি ওনাকেই বিয়ে করতে চাই। আপনি দয়া করে আর সিন ক্রিয়েট করবেন না। তুলির মুখে এমন কথা শুনে শিহাব স্তম্ভিত হয়ে গেল। সে রাগে ফসফস করতে করতে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, তোমরা ভুল করছো, এর জন্য তোমাদের পস্তাতে হবে। কিন্তু কেউ তার কথাই কান দিল না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বলুন মা, কবুল। তুলির গলা শুকিয়ে আসছিল। সে আর চোখে আরাফের দিকে তাকালো। আরাফ তার দিকেই তাকিয়ে আছে, চোখে ভরসা। তুলি চোখ বন্ধ করে বলল, কবুল। 3 বার কবুল বলার পর আরাফও কবুল বলল। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় আরাফের হাতটা তুলির হাতের উপর আলতো করে ছোঁয়া লাগলো। দুজনের মনে হলো এক জন্ম জন্মান্তরের বন্ধনে তারা আবদ্ধ হলো। রাত 11টা। আরাফের বেডরুমটা আজ বাসর ঘর হিসেবে সাজানো হয়েছে। রজনীগন্ধা আর গোলাপের গন্ধে ঘরটা মো মো করছে। বিছানার মাঝখানে বসে আছে তুলি। তার হৃদয় স্পন্দন এত দ্রুত হচ্ছে যে মনে হচ্ছে কেউ বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে। সে এখন মিসেস আরাফ, ভাবতেই তার গায়ে কাটা দিচ্ছে। দরজা খোলার শব্দ হলো। তুলি শক্ত হয়ে বসলো। আরাফ ঘরে ঢুকলো। সে দরজাটা ভালো করে লক করে দিল। তারপর ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। আরাফ শেরওয়ানি আগেই খুলে ফেলেছে, এখন পরনে সাদা সিল্কের পাঞ্জাবি। সে বিছানায় তুলির পাশে বসলো, খুব কাঁদছে। কি ব্যাপার, আমার পিচ্চি বউটা কি ভয়ে পাথর হয়ে গেছে? আরাফের এই সহজ রসিকতায় তুলির ভয় কিছুটা কমলো। সে ঘুমটা নিচ থেকে তাকালো। আপনি আপনি এখনো আমাকে পিচ্চি বলছেন? আজ তো আমাদের বাসর রাত। বাসরাত তো কি হয়েছে, তুমি তো পিচ্চি, আমার ছোট্ট বউ। আরাফ হাত বাড়িয়ে তুলির মুখের উপর থেকে ঘুমটাটা সম্পূর্ণ সরিয়ে দিল। ঘরের নরম আলোয় তুলির মুখটা যেন আরো মায়াবী হয়ে উঠল। কপালে লাল টিপ, নাকে নথ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। আরাফ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। সে আলতো করে তুলির চিবুক ধরে তার মুখটা নিজের দিকে ফেরালো। তুমি জানো আজ তোমাকে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো অপ্সরা আকাশ থেকে নেমে এসেছে। আপনি মিথ্যা বলছেন, আমাকে তো ভূতের মতো লাগছে। এত মেকআপ, আমার অস্বস্তি লাগছে। ভূত হলেও তুমি আমার প্রিয় ভূত। শোনো, এত ভারী গয়না আর শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে না? চেঞ্জ করে নাও। আমি একা পারবো না, ব্লাউজের হুকটা আর শাড়ির পিনগুলো। তুলি লজ্জায় কথা শেষ করতে পারলো না। আরাফ বুঝতে পারলো। সে মুচকি হেসে তুলিকে ঘুরিয়ে দিল। আরাফের ঠান্ডা হাত যখন তুলির পিঠে স্পর্শ করলো, তুলি শিউরে উঠল। আরাফ খুব সাবধানে বড় মমতায় শাড়ির পিনগুলো খুলে দিতে লাগলো। তার নিঃশ্বাস তুলির ঘাড়ে পড়ছিল, যা তুলিকে পাগল করে দিচ্ছিল। আরাফ হুক খোলার ফাঁকে
তুলির কাঁধে আলতো করে একটা চুমু খেলো। তুলি চোখ বন্ধ করে ফেললো। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। যাও, ফ্রেশ হয়ে এসো, আমি অপেক্ষা করছি। তুলি ওয়াশরুম থেকে একটা হালকা সুতির শাড়ি পরে বের হলো। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছছে। আরাফ তখন বিছানায় আছোয়া হয়েছিল। তুলিকে দেখে সে উঠে বসলো। তুলি আড়ষ্ট পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। আরাফ হাত বাড়িয়ে তাকে নিজের কাছে টেনে নিল। তুলি গিয়ে পড়লো আরাফের বুকের উপর। আরাফের বুকের ধক ধক শব্দ তুলি শুনতে পাচ্ছে। এখন আর ভয় করছে? একটু। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার আরাফ, তোমার বন্ধু, তোমার সব। আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। আরাফ তুলিকে সোজা করে বসালো। তারপর পকেট থেকে একটা ছোট্ট ভ্যালভেটের বক্স বের করলো। বক্স খুলে বের করলো একটা ডায়মন্ডের নেকলেস, খুব সুন্দর। লকেটে লেখা A&T। আরাফ নিজ হাতে নেকলেসটা তুলির গলায় পরিয়ে দিল। পরানোর সময় তার আঙ্গুলগুলো তুলির গলায় সুড়সুড়ি দিল। এটা তোমার বিয়ের গিফট, পছন্দ হয়েছে? অনেক সুন্দর, কিন্তু আমার তো আপনার জন্য কিছুই নেই। আমি তো শুধু ঝামেলা নিয়ে এসেছি। তোমার চেয়ে বড় গিফট আর কি হতে পারে? তুমি আমার কাছে এসেছো, আমার ঘর আলো করেছো, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি তোমাকে প্রমিস করছি তুলি, আমি তোমাকে কোনোদিন কাঁদতে দেব না। তোমার পড়াশোনা, তোমার স্বপ্ন সব পূরণ করার দায়িত্ব আমার। আরাফা নিজেকে সামলাতে পারল না। সে তুলিকে বিছানায় শুয়ে দিল এবং নিজে তার উপর ঝুঁকে পড়ল। তুলি ভয়ে ও লজ্জায় চোখ বুজে ফেলল। আরাফা আলতো করে তুলির কপালে চুমু খেলো। তারপর তার চোখ, নাক এবং গালে। তুলির হাত দুটো অজান্তেই আরাফের চুল খামচে ধরল। আরাফ ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি তুলি, আমার জীবনের চেয়েও বেশি। আমিও আপনাকে ভালোবাসি। তুলির এই স্বীকারোক্তি আরাফের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে তুলির ঠোঁট দখল করে নিল এক গভীর চুম্বনে। তুলি প্রথমে একটু আড়ষ্ট থাকলেও পরে সাড়া দিল। তাদের দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। বাইরের পৃথিবী তখন নিস্তব্ধ, শুধু ঘরের ভিতর ভালোবাসার ঝড় বইছে। আরাফের প্রতিটি স্পর্শে তুলি নতুন করে নিজেকে আবিষ্কার করছে। সে বুঝতে পারছে কিশোরী মেয়ে থেকে সে এখন এক পরিপূর্ণ নারী হয়ে উঠছে তার ভালোবাসার মানুষের হাতে। আরাফ খুব সতর্ক। সে জানে তুলি ছোট, অনভিজ্ঞ, তাই সে খুব ধীরে, খুব আদরের সাথে এগিয়ে যাচ্ছে। সে তুলির গলায় মুখ ডুবিয়ে দিল। তুলি সুখের আবেশে গোঙানি দিয়ে উঠল। আরাফ তার কানের লতিতে দাঁত দিয়ে আলতো কামড় দিল, যা তুলির শরীরে শিহরণ জাগিয়ে তুলল। সে আরাফকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ব্যথা পাচ্ছ? আজ রাতটা শুধু আমাদের, কেউ নেই আমাদের মাঝখানে। তুমি শুধু আমার, একান্তই আমার। আরাফ ঘরের বাতিটা নিভিয়ে দিল। শুধু বেড সাইড ল্যাম্পের মৃদু আলো জ্বলতে লাগলো। সে আলো আধারিতে দুটি শরীর এক হয়ে গেল। ভালোবাসার উত্তাপে, আবেগের জোয়ারে তারা ভেসে গেল এক অজানা সুখের রাজ্যে। তুলির সব ভয়, সব লজ্জা আরাফের ভালোবাসার কাছে হার মানল। সে নিজেকে সঁপে দিল আরাফের বাহুবন্ধনে। আরাফ প্রমাণ করলো যে সে শুধু একজন ভালো প্রেমিকই নয়, একজন যত্নশীল স্বামীও। সেই রাতে তাদের ভালোবাসা আরো গভীর হলো। কিন্তু সুখের এই রাতেও আরাফের মনের কোণে একটা আশঙ্কা উকি দিচ্ছে। শিহাব যাওয়ার সময় যে হুমকি দিয়ে গেছে, সেটা কি শুধুই ফাঁকা বলি, নাকি সে সত্যি বড় কোনো বিপদ ঘটাতে চলেছে? আরাফ তুলিকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলো, যেন কোনো ঝড়ই তাকে কেড়ে নিতে না পারে। বিয়ের পর কেটে গেছে প্রায় 15টি দিন। এই 15 দিনে আরাফ আর তুলির জীবনে এসেছে আমূল পরিবর্তন। যে বাড়িতে একসময় শুধু কাজের কথা আর ব্যবসার লাভ ক্ষতির হিসেব হতো, সে বাড়িতে এখন অকারণ হাসির শব্দ, নুপুরের ঋণিছিনি আর মান অভিমানের মিষ্টি নাটক চলে। তুলি তার চঞ্চলতা দিয়ে পুরো বাড়িটাকে মাতিয়ে রেখেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আরাফের মধ্যে। যে মানুষটা ল্যাপটপ আর ফাইলের বাইরে জগৎটাকে চিনত না, সে এখন অফিস থেকে ফেরার পথে রাস্তায় জ্যামে আটকে থাকলে অধৈর্য হয়ে যায়। কখন বাড়ি ফিরবে, কখন তার পিচ্ছি বউয়ের মুখটা দেখবে। তাদের বাসর রাতে সেই গভীর মিলন তাদের সম্পর্ককে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী সুতোয় বেঁধে দিয়েছে। সকাল 8টা। জানালার ভারী পর্দা ভেদ করে সূর্যের আলো সোজা এসে পড়েছে আরাফের চোখে। সে আড়মোড়া ভেঙে পাশ ফিরল। দেখলো পাশে তুলি নেই। বালিশের এক পাশে তুলির ভেজা চুলের ছাপ তখনও লেগে আছে। বাথরুম থেকে জলের শব্দ আসছে। আরাফ মুচকি হাসলো। গত রাতের কথা মনে পড়তেই তার গাল সামান্য লাল হয়ে উঠল। মেয়েটা বয়সে ছোট হতে পারে, কিন্তু ভালোবাসার গভীরতায় সে আরাফকেও হার মানায়। আরাফ বিছানা ছেড়ে উঠে বসলো। এই নতুন জীবনটা তার কাছে স্বপ্নের মতো মনে হয়। কিছুক্ষণ পর
বাথরুমের দরজা খুলে তুলি বেরিয়ে এলো। তার পরনে একটা হালকা গোলাপি রঙের টাওয়াল পেঁচানো, চুলগুলো ভেজা, পানির ফোঁটাগুলো তার ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে। আরাফ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তুলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। আয়নায় আরাফকে তাকিয়ে থাকতে দেখে সে লজ্জায় লাল হয়ে গেল। ওমা, আপনি উঠে পড়েছেন? আমি তো ভাবলাম কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে আমাকেই যুদ্ধ ঘোষণা করতে হবে। যুদ্ধ তো তুমি রোজই করো, কখনো চোখের ইশারা দিয়ে, কখনো বা এই ভেজা চুলের গন্ধে। আর কাল রাতে যা করেছো তারপর কি ঘুম আসে? আরাফের মুখে এমন খোলামেলা কথা শুনে তুলি চিপ কাটলো। সে দ্রুত তোয়ালে দিয়ে মুখ ঢাকার ভান করলো। আরাফ বিছানা ছেড়ে উঠে ধীর পায়ে তুলির পেছনে গিয়ে দাঁড়ালো। সে আয়নায় তুলির চোখের দিকে তাকালো, তারপর আলতো করে তুলির ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। তুলির শরীর শিউরে উঠল। সে আরাফের বুকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। সরুন তো, আমাকে তৈরি হতে হবে। আজ কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। বিয়ের পর আজই প্রথম যাচ্ছি। ক্লাস ইম্পর্টেন্ট নাকি হাজবেন্ড ইম্পর্টেন্ট? হাজবেন্ড তো ঘরেই থাকে, কিন্তু ক্লাস মিস করলে স্যার যে বকা দিবেন সেটা কে সামলাবে? আর তাছাড়া আমার ফ্রেন্ডরা ওয়েট করছে। আমি সামলাবো, প্রিন্সিপালকে বলে দেব। আমার বউকে বকা দেওয়ার অধিকার শুধু আমার। আর তোমার ফ্রেন্ডদের বলে দিও তুলি এখন মিসেস আরাফ, ওর দিকে বেশি তাকানো যাবে না। আপনি না একটা পাগল। যান ফ্রেশ হয়ে নিন, মা নিচে নাস্তা রেডি করছেন। দেরি হলে কিন্তু মা বকবে। আরাফ আর কথা বাড়ালো না, কিন্তু বাথরুমে যাওয়ার আগে তুলির গালে আলতো করে একটা চুমু খেয়ে গেল। তুলি আয়নায় নিজের লজ্জারাঙ্গা মুখের দিকে তাকিয়ে রইল। তার গলার নিচে আরাফের ভালোবাসার কিছু চিহ্ন এখনো স্পষ্ট। সে ওড়না দিয়ে সেগুলো ঢেকে ফেললো। তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বোধ হয় সেই। কিন্তু সুখের এই মুহূর্তগুলো যে বালু ঘড়ির বালির মতো ফুরিয়ে আসছে, তা সে গুণাক্ষরেও টের পেল না। নাস্তার টেবিলের পরিবেশটা আজ বেশ জমজমাট। শায়লা বেগম নিজ হাতে বৌমার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। রহমান সাহেব খবরের কাগজ পড়ছেন, কিন্তু মাঝে মাঝে চশমার ফাঁক দিয়ে ছেলের বউয়ের দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আরাফ নিচে নামতেই তিনি কাগজটা ভাঁজ করে রাখলেন, তবে তার কপালে চিন্তার একটা শুকনো ভাঁজ। আরাফ, শেয়ার মার্কেটের অবস্থা দেখছিস? আমাদের কোম্পানির শেয়ারের দাম হঠাৎ করে কমতে শুরু করছে। মার্কেটে কোনো একটা রিউমার ছড়িয়েছে। বাবা তুমি চিন্তা করো না, ব্যবসায় আপস এন্ড ডাউনস থাকেই। আমি অফিসে গিয়ে দেখছি ব্যাপারটা। চৌধুরী আঙ্কেলের সাথে আজই মিটিং আছে। মনে হয় কোনো রাইভাল কোম্পানি গুজব ছড়াচ্ছে। আরাফ, তুই বেশি টেনশন নিস না। নতুন বিয়ে করেছিস, একটু রিল্যাক্স থাক। ব্যবসা তো সারা জীবনই করবি। দেখ তো তুলির মুখটা কেমন শুকিয়ে গেছে তোর চিন্তায়। ঠিকই তো, আপনি সব সময় অফিস অফিস করেন। আজ না হয় একটু দেরি করে যান, আমাকে কলেজে ড্রপ করে তারপর যান। দেরি করে গেলে তোমরাই না খেয়ে থাকবে। বউ পালতে হলে তো কাজ করতেই হবে, তাই না পিচ্ছি? তবে হ্যাঁ, তোমাকে আমি ড্রপ করব। ড্রাইভার চাচাকে ছুটি দিয়েছি। আরাফ পরিবেশটা হালকা করার চেষ্টা করলো, কিন্তু তার মনের ভেতর একটা খচখচানি কাজ করছে। গত 15 দিন ধরে শিহাবের কোনো খোঁজ নেই। সে চুপচাপ আছে। আরাফ জানে শিহাব চুপ করে থাকার পাত্র নয়। সে যাওয়ার সময় যে হুমকি দিয়ে গিয়েছিল, তোমরা ভুল করছো, এর জন্য পস্তাতে হবে, সেটা আরাফের কানে এখনো বাজে। ঝড়ের আগে প্রকৃতি যেমন থমথমে থাকে, শিহাবের এই নীরবতাও কি তেমনি কোনো বড় বিপদের ইঙ্গিত? গাড়িতে ওঠার পর আরাফ নিজেই সিট বেল্ট পরিয়ে দিল তুলিকে। তার মুখটা তুলির খুব কাছে চলে এলো। তুলির নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। আরাফ ইচ্ছে করে একটু দেরি করছে সিট বেল্ট লাগাতে। তার চোখের দৃষ্টি তুলির ঠোঁটে। কলেজে গিয়ে কিন্তু বেশি লাফালাফি করবে না, মনে রেখো তুমি এখন বিবাহিতা। শাড়ির আঁচল ঠিক রেখো। আমি কি বাচ্চা? সব বুঝি। আর আপনি সাবধানে ড্রাইভ করবেন, স্পিড বাড়াবেন না। গাড়ি চলছে। তুলি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আরাফ এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে আছে, অন্য হাত দিয়ে আলতো করে তুলির বাম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তুলি চমকে তাকালো। আরাফ সামনে তাকিয়েই আছে, কিন্তু তার হাতের বাঁধন বেশ শক্ত। তুলির খুব ভালো লাগছে। এই ছোট ছোট অধিকার বোধগুলোই তাকে আরাফের প্রতি আরো দুর্বল করে দিচ্ছে। কলেজের গেটে নামিয়ে দেওয়ার সময় আরাফ বলল, ছুটি হলে আমাকে কল দেবে, আমি নিতে আসবো। অফিসে পৌঁছে আরাফ ব্যস্ত হয়ে পড়ল। তার পিএ মিসেস রিনা দৌড়ে এলো, তার চোখে মুখে আতঙ্ক। আরাফ নিজের কেবিনে ঢোকার আগেই রিনা তাকে থামালো। স্যার, সর্বনাশ হয়ে গেছে। ক্লায়েন্টরা একের পর এক প্রজেক্ট ক্যান্সেল করছে। তারা বলছে আমাদের কোম্পানির সলভেন্সি নিয়ে নাকি প্রশ্ন উঠেছে। মানে কি? আমাদের ফিনান্সিয়াল রিপোর্ট তো ক্লিয়ার। কে ছড়াচ্ছে এসব?
স্যার, কেউ একজন আমাদের মেইন সার্ভার হ্যাক করে কিছু ফেক ডকুমেন্ট লিক করেছে। সেখানে দেখানো হয়েছে যে আমরা গত 3 বছর ধরে ট্যাক্স ফাঁকি দিচ্ছি এবং ইলিগাল সোর্স থেকে টাকা আনছি। শুধু তাই নয়, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাদের সাথে পার্টনারশিপ ব্রেক করার নোটিশ পাঠিয়েছে। আরাফের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে দ্রুত ল্যাপটপ অন করলো। মেল চেক করতেই দেখলো ইনবক্স ভর্তি হুমকি আর লিগ্যাল নোটিশ। চৌধুরী সাহেবও মেল করেছেন পার্টনারশিপ ক্যান্সেল করার নোটিশ এবং তার মেয়ে নীলাকে অপমান করার অভিযোগও পরোক্ষভাবে এনেছেন। আরাফ বুঝতে পারলো এটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়, মহারের শত্রু বিভীষণ। এটা শিহাবের কাজ। সে ছাড়া আরাফের সার্ভারের দুর্বলতা কেউ জানে না। আরাফ টেবিলের উপর রাখা কাছের পেপার ওয়েটটা সজোরে ছুঁড়ে মারলো দেয়ালে। ঝনঝন করে শব্দ হলো। শিহাব, আমি তোকে ছাড়বো না। তুই আমার পেটে লাথি মেরেছিস, কিন্তু আমার সম্মানে হাত দিয়েছিস। এর শেষ আমি দেখে ছাড়বো। আরাফ দ্রুত তার লিগ্যাল টিমকে কল করলো। রোকন, আরাফের বন্ধু এবং আইনজীবী দ্রুত চলে এলো, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ শুরু হয়ে গেছে। বিশিষ্ট ব্যবসায়ী আরাফ রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ। আরাফ ফোন হাতে স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখের সামনে ভেসে উঠল তুলির মুখটা। তুলি কি সহ্য করতে পারবে এই অপমান? তার অসুস্থ বাবা মা। আরাফ, তুই এখনই বাড়ি যা। পুলিশ যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। অ্যান্টিসিপেটরি বিলের ব্যবস্থা করতে হবে, কিন্তু আজ আদালত বন্ধ। আজ সকালের আগে কিছু করা যাবে না। আমি পালাবো না রোকন, আমি নির্দোষ। আমি পালালে সবাই ভাববে আমি দোষী। আমি ফেস করব, কিন্তু আমার চিন্তা তুলিকে নিয়ে। ও খুব ভেঙে পড়বে। এদিকে কলেজে তুলির মন বসছে না। ক্লাসে স্যার লেকচার দিচ্ছেন, কিন্তু তুলির কানে কিছুই ঢুকছে না। তার মুখটা ধকধক করছে, অকারণে ডান চোখটা কাঁপছে। মা বলতেন ডান চোখ লাফালে নাকি বিপদ আসে। তুলি ক্লাস থেকে বেরিয়ে এলো। সে আরাফকে কল করলো। ফোন বাজছে, কিন্তু আরাফ ধরছে না। তুলির অস্থিরতা বেড়ে গেল। সে ড্রাইভারকে কল করতে গিয়ে মনে পড়লো আজ ড্রাইভার নেই। সে উবার ডাকলো। গাড়িতে বসে তুলি ফেসবুকে ঢুকলো। নিউজ ফিড স্ক্রল করতেই তার হাত থেকে ফোনটা পড়ে গেল। বড় বড় অক্ষরে লেখা, আরাফ রহমান গ্রেফতার হতে পারেন যে কোনো মুহূর্তে। 1000 কোটি টাকার জালিয়াতি। তুলির পৃথিবীটা দুলতে শুরু করলো। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে চিৎকার করে ড্রাইভারকে বলল, ভাইয়া জলদি বাসায় চলুন, জলদি। বাসায় ফিরে তুলি দেখলো এক হৃদয় বিদারক দৃশ্য। বাড়ির গেটের সামনে সাংবাদিকদের ভিড়। তারা ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। আরওয়ান সোহেল তাদের আটকাতে হিমশিম খাচ্ছে। তুলি কোনো মতে পিছনের গেট দিয়ে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে শাইলা বেগম সোফায় শুয়ে আছেন। ডাক্তার রায়হান তার প্রেশার মাপছেন। মীরা আপু কাঁদছে। রহমান সাহেব মাথায় হাত দিয়ে পাথরের মতো বসে আছেন। মা, কি হয়েছে? আপনারা কাঁদছেন কেন? আরাফ কোথায়? ও ফোন ধরছে না কেন? তুলি, সর্বনাশ হয়ে গেছে। আরাফের নামে ওয়ারেন্ট বের হয়েছে। পুলিশ আসছে ওকে নিতে। টিভিতে জানি কি সব দেখাচ্ছে। ও নাকি টাকা চুরি করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে। আমার স্বামী কোনো অন্যায় করতে পারে না। আমি বিশ্বাস করি না শিহাব ভাইয়া এসব করিয়েছে, তাই না? ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে আরাফ নেমে এলো। তার পরনে অফিসের সে ফর্মাল শার্ট প্যান্ট, কিন্তু টাইটা খোলা, গলার উপরের বোতামটা ছেঁড়া। তাকে খুব ক্লান্ত আর বিধ্বস্ত দেখাচ্ছে, কিন্তু তার চোখের দৃষ্টি শান্ত ধীর। সে সোজা এসে মায়ের পায়ের কাছে বসলো। মা, তুমি চিন্তা করো না, আমি নির্দোষ। এটা একটা ষড়যন্ত্র। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি শুধু নিজের শরীরের যত্ন নিও। ওরা তোকে কোথায় নিয়ে যাবে বাবা? আমি তোকে যেতে দেব না। তুই তো কোনোদিন একটা মিথ্যে কথাও বলিসনি। তুই কেন জেলের ভাত খাবি? মা, সত্যের পথ একটু কঠিন হয়, কিন্তু সত্যের জয় হবেই। দোয়া করো যেন আমি শিহাবের মুখোশটা খুলে দিতে পারি। আরাফ উঠে দাঁড়ালো। সে তাকালো তুলির দিকে। তুলি দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু সে শব্দ করছে না। আরাফ ধীর পায়ে তুলির কাছে গেল। সে হাত বাড়িয়ে তুলির চোখের পানি মুছিয়ে দিল। তুলির গাল আরাফের হাতের স্পর্শে কেঁপে উঠল। কি হলো পিচ্ছি, কাঁদছো কেন? আমি তো মরে যাইনি। আপনি কোথাও যাবেন না। ওরা আপনাকে নিয়ে গেলে আমি মরে যাব। আমি বাঁচবো না আপনাকে ছাড়া। কাল রাতেই তো বললেন আমাকে ছেড়ে থাকবেন না। ছি, এমন কথা বলতে নেই। তুমি না আমার শক্তি। তুমি ভেঙে পড়লে আমি লড়বো কি করে? শোনো তুলি, এই বাড়ি, মা বাবা সব এখন তোমার দায়িত্বে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এই বাড়ির অভিভাবক। পারবে না দায়িত্ব নিতে? আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনাকে চাই। আমি আপনার সাথে যাব। পাবে, আমাকেই পাবে।
আমি কথা দিচ্ছি আমি ফিরবো, কিন্তু এখন আমাকে যেতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা রাখা আমাদের কর্তব্য। বাইরে সাইরেনের শব্দ শোনা গেল। পুলিশের জিপ এসে থামলো গেটে। ইন্সপেক্টর জামান সদল বলে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। তিনি আরাফকে চেনেন, তাই তার চোখেও কিছুটা অস্বস্তি। মিস্টার আরাফ, আই এম সরি, কিন্তু উপর মহলের অর্ডার, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং জালিয়াতির শক্ত প্রমাণ আছে। ইটস ওকে অফিসার, আপনি আপনার ডিউটি করুন, আমি প্রস্তুত। পুলিশ অফিসার আরাফের হাতে হাত করা পড়ালেন। সেই ধাতব ক্লিক শব্দটা ড্রয়িং রুমের নিস্তব্ধটাকে খান খান করে দিল। শাইলা বেগম চিৎকার করে জ্ঞান হারালেন। মীরা আর মর্জিনা খালা তাকে ধরলেন। তুলি এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরাফের হাতের দিকে, যে হাতে সকালে সে চুমু খেয়েছিল, যে হাত তাকে বিপদের থেকে আঁকড়ে রাখত। সে হাতে এখন হাত করা। তুলির শরীরে রক্ত গরম হয়ে উঠল। সে ছুটে গিয়ে অফিসারের সামনে দাঁড়ালো। অফিসার, আপনারা ভুল করছেন। আমার স্বামী নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। আপনারা আসল অপরাধীকে খুঁজুন। শিহাব সব করেছে। ম্যাডাম, আমরা প্রমাণের ভিত্তিতে কাজ করি, আপনার আবেগ দিয়ে আইন চলে না। পথ ছাড়ুন। আরাফ তুলির দিকে তাকিয়ে হাসলো। সে হাসিটা করুণ কিন্তু আশ্বাসের। সে ফিসফিস করে বলল, বিশ্বাস রেখো। তারপর পুলিশের সাথে বেরিয়ে গেল। তুলি দৌড়ে গেল গেট পর্যন্ত। বৃষ্টির মধ্যে পুলিশের গাড়িটা ধুলো আর কাদা উড়িয়ে চলে গেল। তুলি রাস্তায় কাদার উপর বসে পড়ল। তার মনে হলো তার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে গেল। আকাশ ভেঙে বৃষ্টি নামলো, যেন প্রকৃতিও এই অবিচারের শোকে কাঁদছে। তুলি বৃষ্টিতে ভিজছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। তুলি নিজের ঘরে আরাফের বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। তার হাতে আরাফের সেই বালিশটা, যাতে এখন আরাফের গায়ের গন্ধ লেগে আছে। সারা বাড়ি স্তব্ধ। রহমান সাহেব অসুস্থ হয়ে বিছানায়। শায়লা বেগমকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। মীরা আপু তুলিকে কিছু খাওয়াতে চেষ্টা করেছিল, কিন্তু তুলি মুখ খোলেনি। তুলির মনের মধ্যে এখন আর কান্না নেই। সেখানে এখন জন্ম নিচ্ছে এক তীব্র জিঘাংসা। সে জানে এই কাজটা কার। শিহাব। কলেজে যাওয়ার সময় সে দেখেছিল শিহাবের গাড়িটা তাদের অফিসের দিকেই যাচ্ছিল। তাছাড়া আরাফের ল্যাপটপের পাসওয়ার্ড আর সার্ভারের অ্যাক্সেস শিহাব একসময় জানতো, যখন তারা একসাথে বিজনেস প্ল্যান করত। তুলি উঠে দাঁড়ালো। সে আয়নার সামনে গেল। তার চোখের কাজল লেপটে ভূত হয়ে আছে। সে টিস্যু দিয়ে মুখ মুছল, চুলগুলো বাঁধলো। এই মুহূর্তে সে আর 17 বছরের কিশোরী নয়। সে এখন আরাফের স্ত্রী, একজন যোদ্ধার স্ত্রী। আরাফ বলেছিল, তুমি আমার শক্তি। আজ সেই শক্তি দেখানোর সময় এসেছে। আরাফ, তুমি বলেছিলে তুমি ফিরবে, আমি তোমাকে ফিরিয়ে আনবো। শিহাব ভাইয়া, আপনি ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছেন। আমি আমার স্বামীকে মুক্ত করবই। তুলি আরাফের স্টাডি রুমে ঢুকলো, দরজা বন্ধ করে দিল। আরাফের পার্সোনাল ল্যাপটপটা বের করলো। সে জানে না কি করতে হবে, কিন্তু তাকে কিছু একটা করতেই হবে। ল্যাপটপ অন করলো, পাসওয়ার্ড চাইলো। তুলি মুচকি হাসলো। পাসওয়ার্ডটা আরাফ কিছুদিন আগেই চেঞ্জ করেছে। নতুন পাসওয়ার্ড হলো তুলি আমার জীবন। তুলি টাইপ করলো, ল্যাপটপ খুলে গেল। সেখানে একটা ফোল্ডার ছিল, নাম ব্যাকআপ। আরাফ সবসময় সবকিছুর ব্যাকআপ রাখতো, এমনকি সার্ভার লগও। তুলি ফোল্ডারটা ওপেন করলো। সেখানে গত 24 ঘন্টার সব ট্রানজ্যাকশন হিস্ট্রি আছে। তুলি খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো একটা অদ্ভুত আইপি অ্যাড্রেস। অফিসের সময়ের বাইরে রাত 3টার সময় কেউ একজন সার্ভারে লগ ইন করেছিল, আর ওই সময় আরাফ ঘুমাচ্ছিল তুলির পাশে। তুলি সাক্ষী। তুলি দ্রুত তার মোবাইল বের করলো। সে কল করলো রোকন ভাইকে। রোকন ভাই, আমি তুলি বলছি। ভাবি, আমি খুব সরি। আমি আরাফের বেলের চেষ্টা করছি, কিন্তু আগামীকাল সকালের আগে কিছু হবে না। বেলের কথা বাদ দিন, আমি প্রমাণ পেয়েছি কে এটা করেছে। আরাফের সার্ভারে রাত 3টায় একটা আননোন আইপি থেকে লগ ইন করা হয়েছিল। ওই আইপিটা ট্রেস করতে হবে। আমার বিশ্বাস এটা শিহাব ভাইয়ের লোকেশন। শিহাব? কিন্তু ও তো, আচ্ছা ভাবি, আপনি ওই আইপিটা আমাকে মেসেজ করুন। আমি এখনই আমার আইটি টিমকে দিয়ে চেক করাচ্ছি। যদি এটা শিহাবের লোকেশন হয় তাহলে আর দেখতে হবে না। শুধু চেক করলেই হবে না, ওকে হাতে নাতে ধরতে হবে। আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শিহাব ভাইয়া খুব লোভী, আর উনি আমাকে পছন্দ করেন। উনি নিশ্চয়ই এই সুযোগে আমার কাছে আসবেন, আমাকে দুর্বল ভাববেন। আমি সেই সুযোগটাই নেব। সাপকে গর্ত থেকে বের করতে হলে তো বাঁশি বাজাতেই হবে।
তুলির কণ্ঠস্বরে যে দৃঢ়তা ছিল তাতে রোকন অবাক হলো। তিনি ভাবতেই পারেননি এটুকু একটা মেয়ে এতটা ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে। তিনি রাজি হলেন। রাত গভীর হচ্ছে, বাইরে এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে। তুলি বারান্দায় দাঁড়িয়ে আছে, তার হাতে মোবাইল। সে শিহাবের নাম্বারে ডায়াল করলো। রিং হচ্ছে, একবার দুবার। শিহাব ফোন ধরলো। হ্যালো, কে? তুলি? শিহাব ভাইয়া, আমি খুব বিপদে পড়েছি। কি হয়েছে সুইটহার্ট? আরাফের জন্য খুব মন খারাপ? আমি তো আগেই বলেছিলাম ও ক্রিমিনাল। আমি বুঝতে পারিনি ভাইয়া, পুলিশ যখন ওকে নিয়ে গেল আমি খুব ভয় পেয়েছি। আমার মনে হচ্ছে পুলিশ আমাকেও ধরবে। আপনি প্লিজ আসুন, আমাকে বাঁচান। আমি এই বাড়িতে থাকতে চাই না। আপনি যা বলবেন আমি তাই করব। আমি জানতাম তুমি শেষ পর্যন্ত আমার কাছেই আসবে। ভয় নেই, আমি আসছি, আধ ঘন্টার মধ্যে আসছি। তুমি তৈরি থেকো, পিছনের গেটটা খোলা রেখো। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি আসুন। ফোন রেখে তুলি চোখের পানি মুছল। তার ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি। সে মনে মনে বলল, এসো শিহাব ভাইয়া, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। তুলি আবার রোকন ভাইকে মেসেজ দিল। মাছ টোপ গিলেছে, আপনারা পুলিশ নিয়ে পজিশন নিন। সেদিন রাতে আরাফ ছিল জেলের ঠান্ডা মেঝেতে, আর তুলি ছিল এক গভীর ষড়যন্ত্রের মোকাবিলায়। তাদের দুজনের শরীর আলাদা থাকলেও আত্মা এক হয়ে লড়াই করছিল। ভালোবাসার শক্তি যে কত প্রবল হতে পারে তা হয়তো আজ রাতে প্রমাণ করবে। তুলি জানতো আগামীকাল সূর্য ওঠার আগেই তাকে জিততে হবে, কারণ তার আরাফ অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা রাত দুটোর ঘর ছুঁই ছুঁই। বাইরের তুমুল বৃষ্টি এখন থেমে গেছে, কিন্তু বাতাসের শস্য শব্দ এখনো থামেনি। ড্রয়িং রুমের সব বাতি নেভানো, শুধু কোণার একটা নীল রঙের ল্যাম্পশেড জ্বলছে। সেই মৃদু নীল আলোয় সোফায় গুটিসুটি মেরে বসে আছে তুলি। তার শরীরটা কাঁপছে, তবে শীতে নয়, চরম উত্তেজনায়। তার হৃদয় স্পন্দন এত দ্রুত হচ্ছে যে মনে হচ্ছে বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। একটু আগে সে রোকন ভাই, ইন্সপেক্টর জামান এবং দুজন কনস্টেবলকে পিছনের গেস্ট রুমে লুকিয়ে থাকতে বলেছে। মঞ্চ প্রস্তুত, এখন শুধু অভিনেতার প্রবেশের অপেক্ষা। তুলি জানে এই রাতটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার রাত। হঠাৎ পেছনের বাগানের দিকের কাছের দরজায় খুব হালকা টোকা পড়ল। তুলি চমকে উঠল। সে জানে এটা কে। সে নিজেকে শান্ত করার জন্য এক গ্লাস পানি খেল, তারপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কাপা হাতে সে দরজার লকটা খুলল। দরজা খুলতেই দমকা বাতাসের সাথে ভেতরে প্রবেশ করলো শিহাব। তার পরনে কালো রেইনকোট, চুলে বৃষ্টির পানি, তার মুখে এক কুটিল বিজয়ের হাসি লেগে আছে। বাহ, আমার পিচ্চি ভাবি তো দেখি খুব পাংচুয়াল। আমি জানতাম তুমি আমার জন্যই অপেক্ষা করবে। আরাফ জেলে যাওয়ার পর এই বিশাল বাড়িতে একা থাকতে ভয় করছে, তাই না? শিহাব ভাইয়া, আপনি এসেছেন। আমি খুব ভয় পাচ্ছি, পুলিশ যদি জানতে পারে আপনি এখানে। তুলির গলার স্বর কাঁপছে। শিহাব ভাবলো এটা ভয়ের কাঁপুনি, কিন্তু আসলে এটা ঘৃণার কাঁপুনি। শিহাব রেইনকোটটা খুলে সোফার উপরে ছুঁড়ে ফেলল। সে খুব আয়েশ করে সোফায় বসলো, যেন এটা তার নিজের বাড়ি। তুলি দরজার কাছেই দাঁড়িয়ে রইল। আরে ধুর, পুলিশ এখন আরাফকে নিয়ে ব্যস্ত, আর এই ঝড় বৃষ্টির রাতে কাক পক্ষীও টের পাবে না আমি এখানে। তা বলো, আমাকে কেন ডেকেছ? খুব মিস করছিলে বুঝি, নাকি আরাফের অবর্তমানে পুরনো প্রেমিকের কথা মনে পড়লো? শিহাবের কথাগুলো বিষের মতো তুলির কানে বিঁধল। সে নিজেকে সংযত রাখলো। এখন রাগে ফেটে পড়লে চলবে না, তাকে অভিনয় চালিয়ে যেতে হবে। তুলি ধীর পায়ে শিহাবের সামনে সোফায় বসলো, কিন্তু যথেষ্ট দূরত্ব বজায় রাখলো। মিস না, আসলে আমি খুব অসহায় হয়ে পড়েছি। আরাফকে তো পুলিশ নিয়ে গেল, এখন আমার কি হবে? আমার বাবা মাও অসুস্থ। আপনিই তো বলেছেন আমাকে সাহায্য করবেন। আমি তো ছোট, এইসব আইনি ঝামেলা বুঝি না। সাহায্য তো করবই, তবে ফ্রিতে তো আর সাহায্য হয় না সুইটহার্ট। আরাফ তো শেষ, ওর কোম্পানি, ওর রেপুটেশন সব ধুলোয় মিশে গেছে। কাল সকালে নিউজ হবে আরাফ দেউলিয়া। এখন তুমি যদি বুদ্ধিমতী হও, তবে আরাফকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোকে লন্ডনে নিয়ে যাব, রানীর মতো রাখবো। কিন্তু ভাইয়া, আরাফ তো নির্দোষ। ও যদি জেল থেকে বেরিয়ে আসে, ও যদি প্রমাণ করে দেয় যে ও কিছু করেনি। প্রমাণ করবে? অসম্ভব। আমি এমন ভাবে ওর সার্ভারে ফেক ডকুমেন্ট আর মানি লন্ডারিং এর রেকর্ড প্লান্ট করেছি যে ও বাপের জন্মেও প্রমাণ করতে পারবে না ও নির্দোষ। রাত 3টে যখন ও তোমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছিল, তখন আমি আমার ডেরা থেকে ওর আইপি হ্যাক করে সব গেম সেট করে দিয়েছি। চৌধুরী আঙ্কেলকে বেনামি মেলটাও আমিই করেছি। আরাফ পচে মরবে জেলে, আর তুমি রাজত্ব করবে আমার সাথে। শিহাব খুব তৃপ্তির সাথে হাসলো। নিজের বুদ্ধির জয়ে সে অন্ধ হয়ে আছে।
সে খেয়ালই করলো না যে তুলির মুখের ভয়ের ছাপটা মুহূর্তেই মিলিয়ে গেছে। সেখানে ফুটে উঠেছে এক তীব্র আক্রোশ আর বিজয়ের আভা। তুলি তার হাতের মুঠোফোনটা তুলে ধরলো। স্ক্রিনে কল রেকর্ডিং অন করা, আর লাইনটা কানেক্ট করা আছে রোকন ভাইয়ের নাম্বারে। আপনি জেতেন শিহাব ভাইয়া, আপনি হেরে গেছেন, কারণ আপনি ভুলে গেছেন আরাফের সততার সাথে এখন আমার বুদ্ধিও যোগ হয়েছে। আপনি ভেবেছিলেন আমি বাচ্চা, কিচ্ছু বুঝি না। মানে কি বলতে চাও তুমি? ফোনটা নামাও। ঠিক তখনই গেস্ট রুমে দরজা খুলে বেরিয়ে এলেন রোকন, ইন্সপেক্টর জামান এবং আরো দুজন পুলিশ। শিহাব ভূত দেখার মতো চমকে উঠল। সে সোফা থেকে লাফিয়ে উঠল, তার চোখ ছানা পড়া। সে পালানোর জন্য পেছনের দরজার দিকে দৌড় দিল, কিন্তু ইন্সপেক্টর জামান তাকে চাপটে ধরলেন। মিস্টার শিয়াব, পালানোর চেষ্টা করবেন না। আপনার সব স্বীকারোক্তি আমরা শুনেছি এবং রেকর্ড করছি। সাইবার ক্রাইম এবং জালিয়াতির অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। এটা হতে পারে না, এটা মিথ্যে। তুলি, তুমি আমার সাথে বেইমানি করলে। আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমার ভালোর জন্যই সব করেছি। ভালোবাসা? আপনি ভালোবাসার মানে জানেন না শিহাব ভাইয়া। আপনি যেটা করেছেন সেটা নোংরামি। আমার স্বামীর ক্ষতি করে, আমার সংসার ধ্বংস করে আপনি আমার ভালোবাসা পাওয়ার আশা করেন? ছি, আপনার মতো ভাইয়ের বোন পরিচয় দিতেও আমার ঘৃণা হচ্ছে। নিয়ে যেন কেউ অফিসার, আমি এই লোকটার মুখও দেখতে চাই না। পুলিশ শিহাবকে হাত করা পরিয়ে টেনে নিয়ে গেল। যাওয়ার সময় শিহাবের চোখে ছিল অবিশ্বাস আর পরাজয়ের গ্লানি। ড্রয়িং রুম আবার শান্ত হলো। রোকন এগিয়ে এসে তুলির সামনে দাঁড়ালেন, তার চোখে মুগ্ধতা। ভাবি, আমি সত্যি মুগ্ধ। আপনি আজ যা করলেন তা কোনোদিন ভোলার নয়। আরাপ গর্ব করবে আপনার জন্য। আমি এখনই এই রেকর্ডিং এর আইপি টেস্টিং রিপোর্ট নিয়ে থানায় যাচ্ছি। ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা বলে আরাফকে ভোরের আগেই বের করে আনার ব্যবস্থা করছি। রোকন ভাইয়া, আরাফ কখন আসবে? আমি কি সাথে যাব? না হবি, আপনি অনেক ধকল সহ্য করেছেন। আপনি বাসায় বিশ্রাম নিন। আমি কথা দিচ্ছি, সূর্যটার আগেই আপনার আরাফ আপনার কাছে থাকবে। রোকন ভাই চলে যাওয়ার পর তুলি আর ঘরে টিকতে পারল না। সে মেইন গেটের কাছে এসে দাঁড়ালো। ভোর 5টা, পূব আকাশ ফর্সা হয়ে আসছে। বৃষ্টির ভেজা মাটির গন্ধ বাতাসে ভাসছে। তুলি গেট ধরে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। তার চোখের পাতা এক মুহূর্তের জন্যও নড়ছে না। তার মনে হচ্ছে প্রতিটি সেকেন্ড যেন এক একটা যুগ। হঠাৎ দূরে একটা গাড়ির হেডলাইট দেখা গেল। তুলির বুকটা ধকধক করে উঠল। গাড়িটা কাছে এলো, আরাফের গাড়ি। রোকন ভাই ড্রাইভ করছেন, আর পাশের সিটে আরাফ। গাড়ি থামতেই আরাফ নামলো। তার পরনে গতকালের সেই জামা কাপড়, শার্টটা কুচকানো, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালির দাগ। কিন্তু তাকে দেখা মাত্রই তুলির মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য এটাই। আরাফ গেট দিয়ে ঢুকতেই থমকে দাঁড়ালো। সে দেখলো তার পিচ্ছি বউটা দাঁড়িয়ে আছে। তুলির চুলগুলো বাতাসে উঠছে, চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। আরাফ তার 2 হাত বাড়িয়ে দিল। তুলি আর অপেক্ষা করলো না, সে দৌড়ে গিয়ে সোজা আরাফের বুকে ঝাঁপিয়ে পড়ল। আরাফ টান সামলাতে না পেরে 2 পা পিছিয়ে গেল। তারপর শক্ত করে জড়িয়ে ধরলো তুলিকে। তুলি আরাফের শার্ট খামচে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। এই কান্না কষ্টের নয়, এই কান্না ফিরে পাওয়ার আনন্দের। আরে পাগল মেয়ে, এত কাঁদছো কেন? আমি তো ফিরে এসেছি, বলেছিলাম না আমি ফিরবো। আপনি জানেন না আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না। আপনি ছাড়া এই বাড়িটা, এই পৃথিবীটা আমার কাছে নরক মনে হচ্ছিল। বোকা মেয়ে, আমার নিঃশ্বাস তো তোমার কাছে জমা রেখে গিয়েছিলাম। আমি কি করে তোমাকে ছেড়ে থাকবো? আমি তো জানতাম আমার ঘরে এমন এক বাঘিনী আছে যে যমরাজকেও হার মানাতে পারে। বাড়ির ভেতর থেকে শায়লা বেগম, রহমান সাহেব এবং মীরা বেরিয়ে এলেন। শায়লা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। রহমান সাহেব ছেলের কাঁধে হাত রাখলেন। এক আবেগঘন পরিবেশ তৈরি হলো। তবে সবাই বুঝতে পারলো এখন আরাফ আর তুলির একান্ত সময় প্রয়োজন। মীরা সবাইকে ইশারা করে ভিতরে নিয়ে গেল। আরাফ তুলির হাত ধরলো। রুমে চলো, আমার খুব বিশ্রাম দরকার, আর আমার বউয়ের হাতের 1 কাপ কফি দরকার। বেডরুমে ঢুকে আরাফ সোফায় গায়ে দিল। সে সত্যি খুব ক্লান্ত। গত 24 ঘন্টার মানসিক ধকল তাকে নিঃশেষ করে দিয়েছে। জেল হাজতের ওই নোংরা পরিবেশ, অনিশ্চয়তা, সবকিছু মিলিয়ে সে বিধ্বস্ত। তুলি দরজা লক করে দিল। সে জানে এখন তার স্বামীকে সুস্থ করে তোলার দায়িত্ব তার। সে দ্রুত বাথরুমে গিয়ে গিজার অন করলো।
তারপর আলমারি থেকে আরাফের তোয়ালে আর পরিষ্কার কাপড় বের করে রাখলো। তুলি এসে আরাফের পায়ের কাছে বসলো। সে খুব যত্ন করে আরাফের জুতো আর মোজা খুলে দিল। আরাফ বাধা দিতে চাইলো। তুলি কি করছো? থাক, আমি খুলছি। একদম চুপ। আপনি এখন আমার পেশেন্ট, আমি যা বলবো তাই শুনবেন, কোনো কথা বলবেন না। তুলির এই অধিকার বোধ দেখে আরাফ মুচকি হাসলো। সে চুপ করে গেল। তুলি ওয়াশরুম থেকে গরম পানি আর তোয়ালে ভিজিয়ে নিয়ে এলো। সে পরম মমতায় আরাফের হাত মুখ মুছিয়ে দিল। আরাফ চোখ বন্ধ করে তুলির সেবা অনুভব করছিল। তার মনে হলো স্বর্গের সুখ হয়তো একেই বলে। তুলি নরম হাতের স্পর্শে তার সব ক্লান্তি যেন ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। তুমি জানো জেলে বসে আমি সারাক্ষণ কি ভাবছিলাম? কি ভাবছিলেন? ভাবছিলাম যদি আমি আর ফিরতে না পারি, যদি আমার পিচ্ছি বউটাকে আর দেখতে না পাই। ওই অন্ধকার সেলে আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তারপর মনে হলো আমার বউ আমাকে এত সহজে ছাড়বে না। একদম না। আমি যমরাজকেও বলতাম আমার স্বামীকে ফেরত দাও, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি কফি নিয়ে আসছি। আরাফ শাওয়ার নিয়ে বের হলো। তুলি কফি আর স্যান্ডউইচ নিয়ে অপেক্ষা করছিল। আরাফ বিছানায় বসলো। তুলি নিজ হাতে তাকে খাইয়ে দিল। খাওয়ার পর আরাফ তুলিকে ইশারা করলো তার কাছে আসার জন্য। তুলি ট্রেটা সাইড টেবিলে রেখে আরাফের কাছে সরে এলো। আরাফ তুলিকে টেনে নিজের কোলের উপর বসালো। তুলি লজ্জায় কুকড়ে গেল, কিন্তু বাধা দিল না। আরাফ তার মুখটা তুলির কাঁধে গুজে দিল। আরাফের ভেজা চুলের পানি টপ টপ করে তুলির ঘাড়ে পড়ছে, যা তাকে শিহরিত করছে। থ্যাংক ইউ। কেন? আমাকে বাঁচানোর জন্য, আমার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি জানো না তুলি, তুমি আমার জন্য কি করেছো। আমি ভাবতাম তুমি ছোট, তোমাকে আগলে রাখা আমার দায়িত্ব, কিন্তু আজ তুমি আমাকে আগলে রেখেছো। তুমি প্রমাণ করেছো তুমি শুধু আমার বউ নও, তুমি আমার পার্টনার। স্বামী স্ত্রী মানে তো এটাই, একজন হোঁচট খেলে অন্যজন ধরবে। আপনি আমার সিনিয়র হতে পারেন, কিন্তু বিপদে আমি আপনার ঢাল। আরাফ মুখ তুলে তুলির চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর কোনো কৌতুক নেই, আছে শুধু গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা। আরাফ তীর হাতে তুলির মুখের উপর থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। তার আঙ্গুলগুলো তুলির ঠোঁট স্পর্শ করলো। তুলি চোখ বন্ধ করে ফেললো। আমি তোমাকে খুব ভালোবাসি তুলি। আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। আজ থেকে আর কোনো দূরত্ব নয়, আজ থেকে আমরা এক। আরাফ আর নিজেকে সংযত রাখতে পারল না। সে তুলির ঠোঁটে এঁকে দিল এক গভীর চুম্বন। এই চুম্বনে ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল এক দীর্ঘ অপেক্ষার অবসান। তুলির হাত দুটো আরাফের ভেজা চুল খামছে ধরল। সে নিজেকে সঁপে দিল আরাফের কাছে। আরাফ তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। মায়ের মনের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ঘরের ভেতর নীল ডিম লাইটের মায়াবী আলো। আরাফ তুলির চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সবটুকু জুড়ে আছো তুলি। তোমার এই ছোট ছোট হাত, এই মায়াবী চোখ, এই মিষ্টি হাসি, সব আমার। তুলি ফিসফিস করে বলল, আমি তো আপনারই, জন্ম জন্মান্তর আপনার। আরাফ ধীরে ধীরে তুলির কামিজের বোতামগুলো খুলতে শুরু করলো। তুলি লজ্জায় মুখ লুকালো আরাফের বুকে। আরাফ হাসলো। সে পরম মমতায় তার স্ত্রীকে আদর করতে লাগলো। আরাফের প্রতিটি স্পর্শে তুলির শরীর কেঁপে উঠছে। আরাফ তার গাল, গলা এবং ঘাড়ে ভালোবাসার চিহ্ন আঁকতে শুরু করলো। তাদের দুটি শরীর যখন এক হলো, তখন মনে হলো পৃথিবীর সব সুখী চার দেয়ালের মাঝে বন্দী। তাদের নিঃশ্বাসের শব্দ, হৃদস্পন্দনের গতি আর ভালোবাসার উত্তাপ মিলেমিশে একাকার হয়ে গেল। দীর্ঘ বিরহ আর মানসিক চাপের পর এই মিলন তাদের সম্পর্ককে নিয়ে গেল এক নতুন উচ্চতায়। আরাফ প্রমাণ পেল তার এই পিচ্ছি বউটি শুধু বয়সে ছোট, কিন্তু ভালোবাসায় সে অনেক বড়। 1 বছর পর কক্সবাজারের সমুদ্র সৈকতের এক প্রাইভেট রিসর্ট। সন্ধ্যা নামছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। বিশাল ব্যালকনিতে ইজি চেয়ারে বসে আছে আরাফ। তার পরনে সাদা শীত, তার পরনে সাদা টি শার্ট আর শর্টস। তার কোলে মাথা রেখে শুয়ে আছে তুলি। তুলির পরনে একটা ঢিলে ঢালা নীল গাউন। তার শরীর এখন ভারী, সে 7 মাসের অন্তঃসত্ত্বা। সমুদ্রের বাতাস এসে তুলির চুলে বিলি কাটছে। আরাফ এক হাত দিয়ে তুলির চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর অন্য হাতটা আলতো করে রাখা তুলির স্ফীত পেটের উপর। শরীর খারাপ লাগছে না তো? ঠান্ডা লাগছে? ভেতরে যাবে? না, খুব ভালো লাগছে। সমুদ্র আমার খুব প্রিয়, আর সাথে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো কথাই নেই। আর আমাদের এই নতুন মেহমান, সে কি বলছে? লাথি দিচ্ছে নাকি? ও তো বাবার মতোই হয়েছে, সারাক্ষণ ছটফট করে, মনে হয় এখনই ফুটবল খেলতে নামবে।
একটু আগে তো পেটে রীতিমতো ভূমিকম্প হচ্ছিল। বাবার মতো হলে তো ভালোই, স্ট্রং হবে, কিন্তু যদি মায়ের মতো হয়? মায়ের মতো হলে কি খারাপ? একদম না। যদি মেয়ে হয় আর সে যদি তোমার মতো দেখতে হয়, তোমার মতো চঞ্চল হয়, তাহলে আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী বাবা। আমি চাই একটা ছোট্ট তুলি আসুক আমাদের জীবনে, যে আমাকে বাবা বলে ডাকবে আর তোমাকে জ্বালাবে। আর যদি ছেলে হয়? তাহলে সে হবে তার মায়ের বডিগার্ড, যেমন আমি তোমার বডিগার্ড। তুলি আরাফের গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিল। গত 1 বছরে অনেক কিছু বদলেছে। শিহাবের 10 বছরে জেল হয়েছে। আরাফের ব্যবসা এখন আগের চেয়ে অনেক বড়, কারণ সততার জয় হয়েছে। আর তুলি, সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, সাথে সংসার আর আরাফকে সামলাচ্ছে পুরো দমে। সে ভীত কিশোরী মেয়েটি আজ এক পরিপূর্ণ নারী, এক মমতাময়ী মা হতে চলেছে। আচ্ছা শুনুন, বলো। আপনি কি এখনো সে নীলা আপুর কথা ভাবেন? আবার শুরু হলো? আরে পাগলি, আমার জীবনে তুমি ছাড়া আর কোনো নারীর জায়গা নেই। নীলা, শিলা, বেলা সব বাদ। তুমি আমার শুরু, তুমি আমার শেষ। সত্যি? আকাশের ওই তারার মতো সত্যি, সাগরের এই জলের মতো সত্য। আরাফ ঝুঁকে তুলির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তারপর পেটে কান পেতে অনাগত সন্তানের নড়াচড়া শোনার চেষ্টা করলো। তুলি পরম শান্তিতে চোখ বুঝলো। সমুদ্রের ঢেউগুলো যেন তাদের ভালোবাসার গান গাইছে। জীবনটা মাঝে মাঝে অনেক কঠিন পরীক্ষা নেয়, কিন্তু ভালোবাসার ভিত যদি মজবুত হয়, তাহলে সব ঝড়ই এক সময় থেমে যায় এবং ভোরে সূর্য ফুটে ওঠে। আরাফ আর তুলির গল্পটা শুরু হয়েছিল খুনসুটি, ভুল বোঝাবুঝি আর অমিলের মধ্য দিয়ে, কিন্তু শেষ হলো এক গভীর বিশ্বাস আর পূর্ণতায়। ভাবের বিচ্ছিবন আজ সত্যিই আরাফের হৃদয়ের রানী, তার সন্তানের মা এবং তার জীবনে ধ্রুবতারা।